সালাম। শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। শোনা যাচ্ছে। ওকে, ফাইন। দেখেন, আজকে আমরা সমাধান করব 2001 সালের বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালকের প্রশ্নগুলো। আমাদের 30টার মতো প্রশ্ন আছে। দেখেন, প্রশ্নগুলো সহজ। আগের দিনে প্রশ্ন খুব কঠিন হইতো না, সহজ সহজ প্রশ্ন দিত। দেখেন, 1 নম্বর প্রশ্ন দেখেন। একে কি বলা হচ্ছে যে 0.03 টাইমস 0.05, অর্থাৎ গুণ, জাস্ট স্রেফ একটা দশমিকের গুণ করতে দিছে যে 0.03-এর সাথে যদি আমরা 0.05-কে গুণ করে দেই তাহলে গুণফলটা কত আসবে। ঠিক আছে। দশমিকের গুণ করার একদম সহজ উপায় হচ্ছে আপনি শুধু গণনা করবেন যে দশমিকের পরে কয়টা ডিজিট আছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তার মানে এখানে দশমিকের পরে ঠিক চারটা ডিজিট হবে। এখানে একটা ডিজিট হবে, এখানে একটা ডিজিট হবে, এখানে একটা ডিজিট হবে, এখানে একটা ডিজিট হবে। কোথায় কোনটা হবে? আপনি প্রথমে চিন্তা করবেন যে দশমিক ছাড়া কে আছে? 3 আছে আর 5 আছে। 3 আর 5কে গুণ করবেন। 3 আর 5কে গুণ করলে কত হয়? আপনি বলবেন যে ভাইয়া 15 হয়ে যায়। এখনো তো দুইটা ঘর ফাঁকা আছে। এখন এই দুইটা ঘরে কাকে বসাবো? যেহেতু ফাঁকা আছে, তাই আমরা এই দুইটা ঘরে শূন্যকে বসাবো। তার মানে গুণফলটা কত হবে? 0.0015। সো 0.0015 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরেরটাতে চলে যান। 2 নম্বরে কি বলা হচ্ছে যে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 2000 আর্ন অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 10% ইন 1 year ইফ দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড এভরি 6 মান্থ। বলা হচ্ছে যে 2000 টাকার 10% ষান্মাসিক সুদে 1 বছরের কত টাকা চক্রবৃদ্ধি সুদ পাওয়া যাবে। 2000 টাকা আপনি 10% হারে কোনো ব্যাংকে জমা রাখছেন এবং সেখানে সুদের হিসাব হবে কয় মাস পর পর? বলতেছে যে 6 মাস পর পর। একটা জিনিস, মানে দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। যখন আপনাকে বলবে যে সুদের হিসাব করতে হবে 6 মাস পর পর, সবার প্রথমে এই যে রেট পার্সেন্ট যেটা দেয়া থাকবে প্রশ্নে, এই রেট পার্সেন্টটাকে আমরা 2 দিয়ে ভাগ করে অর্ধেক করে দিব। ঠিক আছে। কারণ প্রশ্নে যেই সুদের হারটা দেয়া থাকে 10%, এটা হচ্ছে 12 মাসের সুদের হার। অর্থাৎ 12 মাসে আপনি 10% সুদ পাবেন। কিন্তু আমাকে এখানে সুদের হিসাব বের করতে হবে কয় মাসের? 6 মাসের। তাহলে 6 মাসের জন্য আমাকে কি করতে হবে? সুদের হারকে অর্ধেক করতে হবে। এই জন্য সেমি অ্যানুয়ালির কথা বললেই বা 6 মাসের সুদের কথা বললেই আমরা কি করব? সুদের হারটাকে 2 দিয়ে ভাগ করে দিব। 2 দিয়ে ভাগ করে দিয়ে যে 5% পাবো, এখন থেকে এইটাই হচ্ছে আমার রেট পার্সেন্ট। এখন আসেন দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে যে আপনি যত বছর, মানে 1 বছরে যতবার সুদের হিসাব করবেন, সুদের হিসাব আপনাকে যতবার করবেন ঠিক তত বছরের কোড বসবে। আমি গতকালের ক্লাসে বলছিলাম যে কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরের যদি চক্রবৃদ্ধি সুদ জিজ্ঞাসা করে তাহলে আমার রেশিওটা কত হয়ে যাবে? 2:1 হবে। অর্থাৎ 2 বছরে আমরা 2বার সুদের হিসাব করছি। প্রথম বছর একবার, দ্বিতীয় বছর একবার। কিন্তু এই প্রশ্নে আমাকে বলতেছে যে 1 বছরে আপনি কত টাকা সুদ পাবেন যদি সুদের হিসাবটা 6 মাস পর পর করেন। তাহলে 1 বছরে সুদের হিসাব আমি করব কতবার? আপনি বলবেন যে প্রথম 6 মাসে একবার করবেন, আবার দ্বিতীয় 6 মাসে একবার করবেন। এই জন্য বলতেছি যে যতবার সুদের হিসাব করবেন ঠিক তত বছরের কোড বসবে। তাহলে আমি এখানে 1 বছরে সুদের হিসাব করতেছি কতবার? এই একবার, এ একবার, অর্থাৎ 2বার। তাহলে আমি এখানে কয় বছরের কোড বসাবো? 2 বছরের।
2 বছরের কোড কত? 2.1, সরি 2:1। এখন এই 2 এর নিচে কোনটা লিখবো? এই যে আমার প্রিন্সিপাল 2,000 টাকা আর সুদের হার কত? 5%। 2,000-এর 5% কত হবে? আপনি বলবেন যে 100 টাকা। তার মানে এই 2 এর নিচে আমি 100 টাকা লিখবো। আর চক্রবৃদ্ধি সুদ মানে হচ্ছে সুদের উপরে সুদ দেওয়া লাগে। তাহলে এই 100 টাকার উপরে আবার আমাকে কি করতে হবে? 5% হারে সুদ দিতে হবে। 100-র 5% কত? আপনি বলবেন যে ভাই এই যে 5 টাকা। ঠিক আছে, 5 টাকা। তাহলে এখানে আপনার 1 বছরের সুদ কত আসতেছে? 2 এর সাথে 100 গুণ করলে কত হবে? 200 হবে। 5-এর সাথে 1 গুণ করলে কত হবে? এই যে 5 হবে। তাহলে টোটাল কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসতেছে? 205 টাকা আসতেছে না? সেই 205 টাকাই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। যে 1 বছরে আপনি চক্রবৃদ্ধি হারে 6 মাসে 6 মাস পর পর যদি এই সুদের হিসাব করেন তাহলে আপনি 205 টাকা সুদ পাবেন। পরেরটাতে চলে যান। 3 নম্বর দেখেন, 3 নম্বরে কি বলা হচ্ছে যে an employer pays 3 workers X, Y and Z a total of টাকা 36,600 a week. X is paid 125% of the amount Y is paid and 80% of the amount Z is paid. How much does X make a week? বলতেছে যে 3 জন শ্রমিক আছে এক্স ওয়াই জেড, এই 3 জনকে প্রতি সপ্তাহে 36,600 টাকা আপনি বেতন দেন। তো এক্স কে কত টাকা দেন? বলতেছে যে ওয়াই যা পাবে, এক্স পাবে তার 125%, আবার জেড যা পাবে তার 80% পাবে কে? এক্স পাবে। তো জিজ্ঞাসা করছে যে এক্স তাহলে কত টাকা পায় সপ্তাহে, এটা বের করেন। ভাই খেয়াল করেন, প্রশ্ন আমাকে কি বলতেছে যে ওয়াই যত টাকা পাবে এক্স পাবে তার 125% টাকা। ঠিক আছে, তাহলে আমি যদি বলি যে ওয়াই যদি 100 টাকা পায়, এক্স কত পাবে? 125 পাবে। ঠিক আছে, আবার বলতেছে যে জেড যত টাকা পাবে এক্স পাবে তার 80% টাকা। তাহলে আমি যদি ধরি যে জেড এখানে 100 টাকা পাবে, তাহলে এক্স কত পাবে? 100-80% অর্থাৎ 80 টাকা পাবে। সো এত বড় সংখ্যা নিয়ে আমরা কখনোই হিসাব করব না, আমরা এই সংখ্যাগুলোকে ছোট করে দিব। কিভাবে ছোট করব? 25 দিয়ে যদি ভাগ করে দিই এখানে 4 পাবো, 25 দিয়ে ভাগ করে দিলে এখানে 5 পাবো, 20 দিয়ে ভাগ করে দিলে এখানে 4 পাবো, 20 দিয়ে ভাগ করে দিলে এখানে 5 পাবো। সো এখান থেকে আমরা বলতে পারি যে এখানে ওয়াই অনুপাত এক্স অনুপাত জেড সমান সমান কত আসবে। তাহলে এগুলো শিখাইছি আমি যে প্রথমে ওয়াই আছে, ওয়াইয়েরটা বের করার জন্য কি করতে হবে? এই প্রথম সারির দুইটাকে গুণ করে দিতে হবে। তো 4 আর 4 গুণ করলে কত পাওয়া যাবে? 16 পাওয়া যাবে। শেষে কে আছে? জেড আছে। জেটেরটা বের করার জন্য এই দ্বিতীয় সারির এই দুইটাকে আমরা গুণ করে দিব। 5 আর 5 গুণ করলে কত পাওয়া যাবে? 25 পাওয়া যাবে। আমরা এটাও জানি যে অনুপাতের রাশিগুলো সমান হারে বৃদ্ধি পায় এবং সমান হারে কমে। তাহলে অনুপাতের এই উত্তর রাশি এইটা 5 গুণ হয়ে কত হয়ে গেছে? 25 হয়েছে। তাহলে এই যে পূর্ব রাশি 4, এইটাও 5 গুণ হয়ে কত হওয়ার কথা? 20 হওয়ার কথা। তাহলে এই এক্স এর মান কত হবে? 20 হবে। এখন প্রশ্নে খেয়াল করে দেখেন, প্রশ্নে আমাদেরকে বলতেছে যে এক্স, ওয়াই এবং জেড এই 3 জন মিলে একত্রে পাবে 36,600 টাকা। 36,600 টাকা। তাহলে এখানে আমরা যেই অনুপাতটা বের করছি, এখানে 3 জন মিলে কত টাকা পাচ্ছে? আপনি বলবেন যে 25, 16, 41, 41 20 হচ্ছে 61 টাকা। তার মানে 3 জন মিলে পাচ্ছে 61। প্রশ্নে সেটাকেই বলতেছে যে 36,600। তাহলে এক পার্ট সমান সমান কত হবে? আপনি বলবেন যে এটার ভিতরে যাবে 6 বার আর 2 শূন্য, 600। আমাকে জিজ্ঞাসা করছে যে এক্স কত পাবে। এক্স এখানে কত পাইছে? 20 পাইছে। তাহলে 20-এর মান কত হবে? 6 দুগুণ 12 আর এই যে 3টা শূন্য, 12,000 টাকা। বিতে আছে উত্তর, যে এক্স পাবে 12,000।
পরেরটাতে চলে যান 4 নাম্বার। দেখেন 4 নম্বরে কি বলতেছে যে এ কোম্পানি মেক্স এ প্রফিট অফ 5% অন ইটস ফার্স্ট টাকা 1000 অফ সেলস ইচ ডে অ্যান্ড 4% on all sales in excess of টাকা 1000 for that day. What would be the profit of the company in a day when sales are টাকা 6000? বলতেছে যে একটা কোম্পানি প্রথম 1000 টাকা বিক্রির উপরে 5% লাভ করবে, আর 1000 টাকার উপরে যত টাকার বিক্রি করবে তার উপরে সে 4% লাভ করে। তো বলতেছে যে কোনো একদিন ওই কোম্পানি টোটাল 6000 টাকা সেল করে, তাহলে সে কত টাকা লাভ করছে। তাহলে খেয়াল করেন 6000 টাকা সে বিক্রি করছে, 6000 টাকার ভিতরে এই যে প্রথম 1000 টাকা, 6000 টাকার ভিতরে প্রথম 1000 টাকায় সে লাভ করবে কত, এই যে 5% টাকা। আর বাদ বাকি 1000-এর উপরে যে আরো 5000 টাকা সে বিক্রি করছে, এই 5000-এর উপরে সে লাভ করবে কত, বলে দিচ্ছে যে 4% টাকা লাভ করবে। তাহলে টোটাল কত টাকা লাভ করতেছে, আপনি বলবেন যে এখানে লাভ করতেছে 50 টাকা, আর এখানে লাভ করতেছে যে 4×50 200 টাকা। তাহলে এই 6000 টাকা সেল করে টোটাল লাভ কত আসতেছে আপনার, আপনি বলবেন সরি আপনি বলবেন যে ভাইয়া 250 টাকা মুনাফা আসতেছে। তাহলে 250 উত্তর হবে। পরেরটাতে চলে যান 5 নাম্বার। 5 নম্বরে কি বলা হচ্ছে যে হাউ মাচ উইল ইট কস্ট টু ফেন্স ইন এ ফিল্ড দ্যাট ইজ 360 সেন্টিমিটার লং অ্যান্ড 100 সেন্টিমিটার ওয়াইড উইথ ফেন্স দ্যাট কস্ট টাকা 100 আ মিটার। বলা হচ্ছে যে একটা বেড়ার দৈর্ঘ্য 360 সেন্টিমিটার এবং প্রস্থ 160 সেন্টিমিটার হলে প্রতি মিটার 100 টাকা দরে খরচ করলে, মানে প্রতি মিটার 100 টাকা দরে খরচ করে যদি বেড়া দেন, তাহলে আপনার মোট কত টাকা খরচ হবে। একটা জিনিস খুব ভালোভাবে মাথায় রাখেন, আপনাকে যখন কোনো জায়গাতে বেড়া দিতে বলবে, কোনো মাঠ প্রদক্ষিণ করতে বলবে, বা কোথাও প্রাচীর দিতে বলবে, ঠিক আছে, আপনি শুধু এটা চিন্তা করবেন যে আপনাকে পরিসীমা বের করতে বলতেছে, এখানে পরিসীমাটা আগে বের করতে হবে। যেমন এখানে এই যে একটা জমি বা একটা বেড়ার দৈর্ঘ্য বলা আছে 360, প্রস্থ বলা আছে কত, 160 সেন্টিমিটার হবে এটা, ঠিক আছে। এটাকে একটু কারেকশন করে নিয়েন তো। ওয়েট, এটাতে একটু কারেকশন করে নিন যে এখানে 160 সেন্টিমিটার হবে। যে এই যে এখানে বলতেছে যে একটা বেড়ার দৈর্ঘ্য হচ্ছে 160 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 160 সেন্টিমিটার। তার মানে এইটা দেখেই বুঝতে পারছি যে ভাই যেই জমিতে বেড়া দেওয়ার কথা বলতেছে যে এই জমিটা হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল শেপের, একটা আয়তকার শেপের। সো আয়তক্ষেত্রের যে পরিসীমা, আয়তক্ষেত্রের যে পরিসীমা সেটা কিভাবে বের করতে হয়, আপনি বলবেন যে ভাইয়া 2 দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে 2 দৈর্ঘ্য কত, 360, প্রস্থ কত, এই যে 160, তাহলে গুণ করে দেন। তাহলে 2 × 360 আর 160-কে গুণ করলে কত পাবো, 400, 520 পেয়ে যাব, 520 পেয়ে যাব। তো 520-এর সাথে 2 গুণ করলে কত পাওয়া যায়, 1040 সেন্টিমিটার পেয়ে যাব। যে ওই জমিটার বা ওই বেড়াটার যে পরিসীমা সেটা হচ্ছে 1040 সেন্টিমিটার। তাহলে এই 1040 সেন্টিমিটারকে আমাকে কি করতে হবে, মিটারে কনভার্ট করে দিতে হবে। সো মিটারে কনভার্ট করে দিতে গেলে কি করতে হবে, 100 দিয়ে ভাগ করে দিতে হবে। সো 1040-কে 100 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো, আপনি বলবেন যে ভাইয়া 10.40 মিটার পাবো, 10.40 পাবো, তাই না। যে আমার ওই জমিটার
যেই পরিসীমা সেটা কত 10.40 মিটার। তো এখানে বলা হচ্ছে যে প্রতি মিটারে বেড়া দিতে খরচ হয় হচ্ছে 100 টাকা। তাহলে প্রতি মিটারে যদি 100 টাকা খরচ হয়, তাহলে আমার জমিতে বেড়া দিতে হবে 10.40 মিটার জায়গা জুড়ে। তাহলে আমার টোটাল কস্ট কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 1 মিটারে খরচ যদি 100 টাকা হয়, তাহলে 10.4 মিটারে খরচ হবে কত? এই যে 10.4 গুণন হচ্ছে 100 ইজ ইকুয়াল টু, তাহলে এখানে খরচ কত হবে? এই যে 1040 টাকা। ঠিক আছে, যে 10.40 মিটারে খরচ হবে আপনার টোটাল 1040 টাকা। পরেরটাতে চলে যান, 6 নাম্বার। দেখেন 6 কি বলা হচ্ছে যে হাউ মাচ ফেন্স ইন মিটার্স উইল বি নিডেড টু ইনক্লোজ এ রেক্টেঙ্গুলার ফিল্ড দ্যাট ইজ 600 সেন্টিমিটার লং অ্যান্ড 300 সেন্টিমিটার ওয়াইড। সেম প্রশ্নই, ওখানে খরচ আর এখানে শুধু আপনাকে পেরিমিটারটাই বের করতে হবে। যে একটা আয়তক্ষেত্র 600 সেন্টিমিটার দৈর্ঘ্য আর 300 মিটার প্রস্থ হলে ওই মানে আয়তকার জমিকে বেড়া দিতে মোট কত মিটার বেড়ার দরকার? ঠিক আছে, কত মিটার বেড়া লাগবে? আই মিন এখানে পরিসীমা বের করতে বলতেছে যে পরিসীমাটা কত। তো পরিসীমা কি জানি? 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য কত? 600। দৈর্ঘ্য হচ্ছে 600, প্রস্থ কত? এই যে 300। তাহলে 600 300 900, 900 দোকানে কত হয়ে যায়? 1800 সেন্টিমিটার হয়। আমাকে বলতেছে যে মিটারে দেখাইতে। তাহলে 1800 সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করার জন্য কি করতে হবে? 100 দিয়ে ভাগ করে দিতে হবে। 1800কে 100 দিয়ে ভাগ করে দিলে আমরা এটাকে মিটারে কনভার্ট করে দিতে পারবো, যে এটা হচ্ছে 18 মিটার। সঠিক উত্তর না এখানে। এটা কি আসলো আবার কোত্থেকে? পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন সাথে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ 1% অফ 0.025? 1% অফ, 1% মিনস হোয়াট? 1/100 গুণন মানে কত? 0.025। ধরেন যে আমি খুব দুর্বল, আমি জানি না এখানে কি করব। দেখেন খুব সহজ হিসাব, ওপরে 1 আছে, গুণন। আপনি যদি এখান থেকে দশমিকটাকে মানে দশমিক থেকে যদি বের হইতে চান, অর্থাৎ এটাকে যদি আপনি 25 হিসেবে ট্রিট করেন, তাহলে কি করতে হবে? নিচে তো আগে থেকে 100 ছিল, এই দশমিককে তুলে দিছেন, তাই দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে 3টা ডিজিট আছে, তার মানে 1-এর পরে 3টা শূন্য হবে। তাহলে এখানে কত হচ্ছে? এই যে 25, নিচে কত? 3 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5। এখানে 1 তুলে দিব, 1 তুলে দেওয়ার কারণে একটা দশমিক, তারপরে কয়টা ডিজিট আছে? 2 4 5টা। তাহলে এই যে 1 0 2 0 3 0, আর এই যে দুইটা সংখ্যা আছে আমার 2 5। তাহলে এই যে হোয়াট ইজ 1% অফ 0.025 ইজ এ 0.00025। 0.00025, অপশন ডি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান, 8 নম্বর। আট নম্বরে কি বলতেছে যে ইফ ইট ইজ 300 কিলোমিটার্স ফ্রম ঢাকা টু চিটাগাং অ্যান্ড 180 কিলোমিটার্স ফ্রম ঢাকা টু কুমিল্লা, হোয়াট পার্সেন্টেজ অফ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু চিটাগাং ইজ দ্য ডিস্টেন্স ফ্রম ঢাকা টু কুমিল্লা? বলতেছে যে ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব হচ্ছে 300 কিলোমিটার, আবার ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব 180 কিলোমিটার হলে ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্বের সাপেক্ষে ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত শতাংশ, এটা বের করেন। তাহলে এটা জেনে সেদিন কোন ক্লাসে পড়ালাম যে অফ যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে নিচে, ইজ যার সাথে যুক্ত থাকবে ভগ্নাংশে তার অবস্থান হবে উপরে। তাহলে এখানে ইজ কথাটা যুক্ত আছে ঢাকা থেকে কুমিল্লার সাথে, তো ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব কত? 180। অফ কথাটা যুক্ত আছে কার সাথে? ঢাকা থেকে চিটাগাংয়ের সাথে, ঢাকা থেকে চিটাগাংয়ের দূরত্ব কত? এই যে 300। তো বলতেছে যে 300 সাপেক্ষে 180, এটা কত পার্সেন্টের সমান বের করেন। 2 শূন্য কেটে দেন, 3 180-র ভিতরে যাবে 60 বার, তার মানে 60%। আগের প্রশ্নগুলো খুব সহজ ছিল, ঠিক আছে, সহজও না বলা চলে, কঠিনই। 2001 সালে এই প্রশ্নগুলো অনেক কঠিন ছিল, কারণ 2001 সালে কোনো টিউটর ছিল না, এত বই কিচ্ছু ছিল না, ঠিক আছে। ওই সময় এই প্রশ্নগুলো অনেক কঠিন ছিল, এখন আমাদের কাছে সহজ লাগতেছে। আমরা আস্তে আস্তে যখন, যেমন এটির প্রায় 5টা প্রশ্ন আমরা সমাধান, 5-6টার মতো আর কি। আজকে তো আমরা একদম শেষ থেকে শুরু করছি 2001 থেকে, আস্তে আস্তে আমরা উপর দিকে উঠবো, অর্থাৎ একদম 2023-এ আসবো। 2023-এ যখন আসবে তখন আপনি দেখতে পারবেন যে আসলে প্রশ্ন ইজি হয়, প্রশ্ন কঠিন হয় না, ঠিক আছে। এবং মানে একটা সালের প্রশ্নের সাথে আরেকটা সালের প্রশ্নের কিছু না কিছু মিল থাকেই, মিল আছেই। এই জন্যই বলি যে শুধুমাত্র বিগত করে গেলেও ব্যাংকে চাকরি পাওয়া সম্ভব বা ব্যাংকে ভালো করা সম্ভব, শুধুমাত্র বিগত। কিন্তু শর্ত হচ্ছে সব বিগত পড়তে হবে, কোনো বিগত প্রশ্ন ছাড়া যাবে না। প্রিলি পাস করার জন্য বিগত প্রশ্ন যথেষ্ট, কিচ্ছু লাগবে না। পরেরটাতে চলে যান, 9 নম্বর। বিআইবিএম পরীক্ষা নিলে ব্যাংকের প্রিলি মানে মানে উল্টাপাল্টা প্রশ্ন যেহেতু কম করে, উল্টাপাল্টা প্রশ্ন করে না বললেই চলে, ঠিক আছে। সো ব্যাংকের প্রিলি পাস করা মানে একদম খুব বেশি কঠিন না। যেটা ধরেন যে আর্টস ফ্যাকাল্টি পরীক্ষা নিলে উল্টাপাল্টা প্রশ্ন করতো, সেগুলো হচ্ছে বিআইবিএম এর প্রশ্নের স্ট্যান্ডার্ড ভালো, উল্টোপাল্টা প্রশ্ন কম করে, প্রশ্নের একটা ধারাবাহিকতা আছে, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, সো এখানে পাস করাটা সহজ। দিতে পারে বলা চলে, বলা যায় না, দেওয়ারই কথা, এরকমটাই হওয়া উচিত ছিল, ঠিক আছে। মানে এরকমই হওয়ার কথা ছিল যে 22-এর সার্কুলার আবার দিবে, এবং অলরেডি বাংলাদেশ ব্যাংক কিন্তু একটা এই রিসার্কুলার দিছে। ওইটার পোস্ট কম, ওইটা বোধ হয় ছিল ইয়ের আর কি, ওই যে টাকশালের ওখানে যে 4 জন নাকি কয়জন নেবে সেটা কিন্তু রিসার্কুলার দিছে। সো ওইটা যদি না দিত তাইলে একটা কথা ছিল, ওইটা দিছে তার মানে সবগুলাই দিবে 2 দিন আগে আর পরে, ডিসিশনে আটকে আছে তো এজন্য কিছু করতে পারতেছে না। আবার শোনা যাচ্ছে যে রিটও করছে, রিট করলে হয়তো দিবে পরবর্তীতে, ঠিক আছে। এইটাই হওয়ার কথা ছিল। মূল কথা যে আপনাদের এই যে 2022 সাল ভিত্তিক যদি রিসার্কুলার দেয়, তাহলে 2022 সাল ভিত্তিক আর 2023 সাল ভিত্তিক মানে পিঠাপিঠি পরীক্ষা হবে। মানে 2022 সালের শেষ হয়ে গেলেই 2023 সালে শুরু হবে, 1 সপ্তাহ গ্যাপ দিয়ে, ঠিক আছে, এরকম করে পরীক্ষা হবে। যাক দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ ইন 1997, 98, 1999 a worker received 10% more in salary each year than he did the previous year, how much did he receive in 1999 than in 1997? এখানে বলা হচ্ছে যে যদি একজন শ্রমিকের বেতন প্রতি বছরেই 10% করে বৃদ্ধি পায়, তাহলে 1999 সালের তুলনায় কত টাকা সে বেশি বেতন পাবে। কথা বুঝছেন? 1997, 98 এবং 99 এই 3টা সালেই একজন শ্রমিকের বেতন আগের সালের চেয়ে 10% করে বৃদ্ধি পাইছে।
তো বলতেছে যে 1999 সালে সে যত বেতন পাবে সেটা 1997 সালের তুলনায় কত পার্সেন্ট বেশি, এটা বের করে দেখা। সব জিনিস, যে ভাই 1997 সালে আমি ধরে নিচ্ছি লোকটার বেতন ছিল 100 টাকা। 1998 সালে 10% বৃদ্ধি পাওয়ার পরে লোকটার বেতন কত হয়ে যাবে, 110 টাকা হবে। 1999 সালে ওই লোকটার বেতন আবার 10% বৃদ্ধি পেয়ে কত হবে? আপনি বলবেন যে ভাইয়া 110-এর 10% হচ্ছে 11 টাকা, অর্থাৎ 110 টাকার উপরে 11 টাকা বেতন বৃদ্ধি হয়ে কত হয়ে যাবে, 121 টাকা হবে। তাহলে 1997 সালে বেতন পাইছে 100 টাকা, 1999 সালে বেতন পাচ্ছে 21 টাকা, তাহলে কত পার্সেন্ট বেতন বৃদ্ধি পাইছে? আপনি বলবেন যে 21 টাকা বা 21% বৃদ্ধি পাইছে। তাহলে উত্তর হচ্ছে নান অফ দিস, তাই না? সঠিক উত্তর না এখানে, যে 21% তার বেতন বৃদ্ধি পাবে। আসলে বলাটা খুবই কঠিন, বুঝতে পারছেন? মানে বলাটা খুবই কঠিন যে ঈদের পরে হবে বা ঈদের আগে হবে। এখনো যেহেতু রিসার্কুলার দেয়নি, তবে আশা করা যাচ্ছে রিসার্কুলার দিবে। রিসার্কুলার দেওয়া মানে ঝামেলা। রিসার্কুলার দিলে আবার টেন্ডার হবে, টেন্ডার কে পাবে, আবার তারপরে তারা পরীক্ষার বিষয়ে চিন্তা ভাবনা করবে, ঠিক আছে? প্রস্তুতি নিতে থাকেন, পড়াশোনা চালাইতে থাকেন। হুট করেই দেখবেন যে একদিন পরীক্ষার ডেট দিয়ে দিছে। টেনশনের কিছু নেই। হ্যাঁ, রিড করতে তো টাকা লাগে, একটা মিনিমাম চার্জ তো দিতেই হয়। এখন যারা যাদের দরকার ধরেন তারা তারা তো এখন করবেই। করছি তো 8 নম্বর, 8 নম্বর ম্যাথ করছি তো। 8 নম্বরে যে করে আসছি, আপনি মিস করছেন হয়তো কোনো কারণে। 8 নম্বরটা করে আসছি অলরেডি আমরা। 10 নম্বরে চলে যান, রেকর্ড দেখে নেন, আর আপনি এমনি পারবেন। 8 নম্বর সহজ জিনিস ছিল। এর দেখেন 10 নম্বর দেখেন। 10-এ বলা হচ্ছে যে হোয়াট ওয়াজ দ্য রেট অফ প্রফিট মার্জিন ইন পার্সেন্টেজ ইফ এ মোটর বাইক হুইচ কস্ট টাকা 50,000 ওয়াজ সোল্ড, হবে এখানে ওয়াজ সোল্ড ফর টাকা 52,000। বলতেছে যে একটা বাইক 50,000 টাকা দিয়ে কিনে 52,000 টাকায় বিক্রি করলে আপনি কত পার্সেন্ট প্রফিট করলেন? 50,000 টাকা দিয়ে কিনলাম, 52,000-এ বিক্রি করলাম, তাহলে আমি লাভ করলাম কত পার্সেন্ট, এটা জিজ্ঞাসা করছে। তাহলে খেয়াল করেন, এটা তো সহজ জিনিস, যে ভাই লাভ লসের হিসাব করতে হবে কস্ট প্রাইসের উপরে। তাহলে কস্ট প্রাইস কত? 50,000 টাকা। 50,000 টাকার জিনিস 52,000 টাকায় বিক্রি করছি, তার মানে 2,000 টাকা আমি কি করছি, মুনাফা করছি। এটাকে আমরা পার্সেন্টেজে যদি দেখাইতে চাই তাহলে কিভাবে দেখাবো? 2,000 50,000-এর ভিতরে যাবে 25 বার, 25-এ 100-এর ভিতরে যাবে 4 বার, তার মানে 4% আমার মুনাফা হবে। উত্তর সি। আসলে মেয়েদের জন্য টাফ বিষয়গুলা। মানে মেয়েদের জন্য চাকরির প্রিপারেশন নেওয়াটাই টাফ, কারণ মেয়েদের পিছনে এখন অনেকেই সচেতন হচ্ছে। মেয়েদের পিছনে আসলে বাবা মা ওইরকম ইনভেস্ট করতে চায় না, কারণ এখনো আমাদের সামাজিক অবস্থা ওইভাবে ঠিক হয় নাই। আবার ধরেন যে, মানে আপনারা যারা বিবাহিত আছেন, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তারা সাপোর্ট পাইলেও দেখা যাচ্ছে আসলে মানে মানে পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আসলে হয়ে ওঠে না ওইভাবে পড়াশোনা করা। চেষ্টা করে যান, অনেকেরই হচ্ছে। চেষ্টা করতে থাকেন, রিজিকে থাকলে হয়ে যাবে, আর না থাকলে হবে না, সহজ হিসাব, ঠিক আছে? এগুলো নিয়ে এত প্রেশার নেওয়ার দরকার নাই, তো হতাশ হওয়ার দরকার নাই, ঠিক আছে? হইলে হবে, না হইলে না হবে, না হইলে কি হবে, না হইলে কিচ্ছু হবে না, ঠিক আছে? এতদিন তো চাকরি, ধরেন যে আজকের দিন পর্যন্ত আমি ধরে নিচ্ছি যে আপনার বয়স 25, কথার কথা, কথার কথা। আপনার বয়স যদি আজকে 25 হয়, তাহলে 25 বছর পর্যন্ত তো আপনি চাকরি করেন নাই, তাহলে আপনি আর সর্বোচ্চ আসবেন 30 বছর বা 40 বছর।
তো জীবনের অর্ধেক যদি আমি চাকরি না করে কাটায় দিতে পারি, তাহলে জীবনের বাকি অর্ধেক চাকরি না করে কাটায় দিতে পারবো। ঠিক আছে, সহজভাবে চিন্তা করেন। এত কঠিন ভাবে চিন্তা করলেই হতাশা চলে আসবে। চেষ্টা করতে থাকেন, হবে। যাক, দেখেন এখানে কি বলা হচ্ছে যে হোয়াট অ্যানুয়াল রেট ওয়াজ পেইড ইফ টাকা 50,000 আর্নড টাকা 3,000 ইন ইন্টারেস্ট ইন 2 ইয়ার্স। এখানে কি বলা হচ্ছে যে 50,000 টাকা 2 বছরের সুদ হিসেবে 3,000 টাকা, মানে 50,000 টাকা বিনিয়োগ করে যদি 2 বছরে আপনি 3,000 টাকা সুদ পান, তাহলে আপনার বাৎসরিক সুদের হার কত? ঠিক আছে, 50,000 টাকা বিনিয়োগ করে 2 বছরে যদি আমি 3,000 টাকা সুদ পাই, তাহলে সুদের হারটা কত এটা জিজ্ঞাসা করছে। এর আগেও আমরা কোনো একটা ক্লাসে দেখাইছি যে রেট পার্সেন্ট কিভাবে বের করতে হয়। রেট পার্সেন্ট বের করার সূত্র হচ্ছে 100 × এই যে আপনার টোটাল ইন্টারেস্ট, নিচে কি লিখতে হবে? প্রিন্সিপাল ইন্টু টাইম লিখতে হবে, তাই না? তাহলে এই যে 100 × সুদ কত পাচ্ছি? 3,000 টাকা পাচ্ছি। ঠিক আছে, প্রিন্সিপাল কত? এই যে 50,000 টাকা, 50,000 টাকা। টাইম কত বলছে? 2 বছর বলছে। 1 2 3 4, 1 2 3 4, 2 এটার ভিতরে যাবে 5 বার, 5 আর 5 কেটে গেল, থাকে শুধু 3। তার মানে সুদের হার হচ্ছে আপনার 3%। উত্তর হচ্ছে অপশন এ। এখন এই যে ব্যাংকে আবার নতুন ক্রেজ একটা শুরু হয়েছে, আমরা এটা লক্ষ্য করতেছি। মানে ছেলে পেলে এখন ব্যাংকের চাকরির জন্য আবার কিছুটা পাগলামো করতেছে। এই পাগলামোর একটা বড় কারণ হচ্ছে ব্যাংকের লাঞ্চ ভাতা বাড়ায় দিছে। আগে ছিল 200 টাকা, এখন করছে 400 টাকা। ঠিক আছে, এই লাঞ্চ ভাতা বাড়ানোর কারণে আমাদের কাছে প্রতিদিন অনেক এসএমএস আসে যে ভাইয়া এতদিন বিসিএস এ ছিলাম, মানে বিসিএস এ ছিলাম, মানে বিসিএস এর প্রিপারেশন নিচ্ছিলাম, বিসিএস হবে কি হবে না এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, বা আমি 2 বার চেষ্টা করছি, 3 বার চেষ্টা করছি, হচ্ছে না। সো ব্যাংকের দিকে আসতে যাচ্ছি, ব্যাংকের সুবিধা বেশি, বেতন বেশি, চাকরি হওয়ার সম্ভাবনা বেশি। চাকরি হওয়ার সম্ভাবনা আসলেই বেশি, বেতনও বেশি। একজন বিসিএস ক্যাডারের চেয়ে ব্যাংকাররা অনেক বেশি বেতন পায়। একজন বিসিএস ক্যাডার যেভাবে লাইফ লিড করতে পারে, তার চেয়ে অনেক বেটার লাইফ লিড করতে পারে ব্যাংকাররা। ঠিক আছে, যদি এখন আপনি যদি চিন্তা করেন যে ঘুষ খায়, বা আপনি ঘুষ খাবেন, বা 2 নাম্বার ইনকাম করেন, সেটার হিসাব আলাদা। আমি একদম, আপনি যদি সৎ থাকেন, ঠিক আছে, আপনি সৎ থাকলে বিসিএস ক্যাডাররা যে টাকা বেতন পায়, ও টাকা দিয়ে ওর কিছুই হয় না। কারণ আমার মানে খুবই ক্লোজ বড় ভাই একজন আছে বিসিএস এ প্রথম, আমি তার লাইফ স্টাইল দেখি, সে খুব অনেস্ট মানুষ। সে এখন মানে সিনিয়র সহকারী সচিব পর্যায়ে। ঠিক আছে, সিনিয়র সহকারী সচিব। আরেকজন আছে ইউএনও। ঠিক আছে, সো এদের লাইফ স্টাইল আমি দেখি যে এরা আসলে কিরকম চলাফেরা করে, কিরকম কি করে। ব্যাংকেরও অনেক মানুষজন পরিচিত আছে, জেডি পর্যন্ত আছে। ঠিক ঠিক আছে, তাদের লাইফ স্টাইলও আমি দেখি বিসিএস ক্যাডারদের চেয়ে অনেক ভালো লাইফ লিড করে যায়। ঠিক আছে, প্রেশার কম, সুন্দর জীবনযাপন, ফাইন্যান্সিয়াল কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আর বিসিএস ক্যাডারদের ঝামেলা আছে যদি আপনি সৎ হন। অসৎ হইলে আপনার হিসাব আলাদা, কিন্তু এনারা খুবই সৎ, খুবই সৎ। যে টাকা ইনকাম করে বা যে টাকা বেতন পায়, অন্য তো ইনকাম নাই, যে টাকা বেতন পায় এইটা দিয়ে আসলে মানে সব দিক ব্যালেন্স করা খুবই টাফ তাদের জন্য, খুবই টাফ, খুব কষ্ট করে। মানে এইভাবে বললাম যে খুব কষ্ট করে তাদের মাস চালাতে হয়, খুব কষ্ট করে। বুঝতে পারছেন? তো এই যে এখন ব্যাংকের বাড়ায় দিচ্ছে, ব্যাংকের দিকে এখন ছেলেবেলা আবার ঝুঁকতেছে। সো ব্যাংকের কম্পিটিশনটাও এদিকে বাড়বে। আবার এমনও মানুষ আছে আমার পরিচিত, মানে আমার বড় ভাইয়ের ফ্রেন্ড। ঠিক আছে, ও সাব রেজিস্টার, সাব রেজিস্টার। ওর যে কত টাকা ও নিজেও জানে না, ওর কত টাকা ও নিজেও জানে না। ওর বগুড়া শহরে ও এমন একটা জায়গায় জমি কিনছে, যে জায়গায় আপনি, ও যদি আরো 50 বার, ও যদি জীবনে আরো 50 বার জন্মগ্রহণ করে, এই পৃথিবীতে আসে, পৃথিবীতে 50 বার আসার পরে 50 বারই যদি ও বিসিএস ক্যাডার হয়, এবং ও যদি চিন্তা করে যে আমি
একদম সৎ পথে চলবো, তাহলে ও 50 বার জন্মগ্রহণ করে 50 বার বিসিএস ক্যাডার হয়ে ওর 50 বারের জীবনের যত উপার্জন, এই উপার্জন দিয়ে তো জমি কিনতেই পারবে না, ও বাড়িও করতে পারবে না। অথচ সেই মানুষ এমন একটা জায়গায় জমি কিনছে, জমি কিনে সেখানে মানে 5 তলা ফাউন্ডেশন দিয়ে বাড়ি করা শুরু করছে, যেটা অকল্পনীয়। ঠিক আছে, অকল্পনীয়। তার চাকরির বয়স সর্বোচ্চ 7 থেকে 8, এর বেশি না, এর বেশি না। তাহলে চিন্তা করেন যে কি অবস্থা। ওর কাছে জীবন খুবই সুন্দর, ওর কাছে জীবন খুব সুন্দর, সরকারি চাকরি করে খুব হ্যাপি আছে। ঠিক আছে, এখন এই হ্যাপিনেস কয়দিন থাকবে এটাও বিষয়। 12 নম্বরে আসেন, এইরকম হইলে আলাদা হিসাব, তাইলে আপনার বিসিএস ক্যাডার বলেন নন ক্যাডার বলেন খুব শান্তি। দেখেন আমি মানে 50 বার এই জন্য বললাম যে আপনি ধরেন যে 50,000 টাকা বেতন পান, এখন 50,000 টাকা বেতন পেয়ে 50,000 টাকা তো আপনি জমাইতে পারবেন না। 50,000 টাকা কি জমাইতে পারবেন? সর্বোচ্চ আপনার সমস্ত খরচ বাদ দিয়ে ধরলাম যে আপনি খুব কিপটা শ্রেণীর লোক, আপনি মাসে ধরলাম যে 10,000 টাকা জমাবেন, এর বেশি তো আপনি জমাইতে পারবেন না। আপনার বউ থাকবে, আপনার বাচ্চা থাকবে, আপনার বাবা মা থাকবে, অন্য অনেক খরচ আছে। 10,000 টাকা করে আপনি যদি, আপনি কয় বছর চাকরি করবেন? আপনি কয় বছর চাকরি করবেন? ধরলাম যে 30 বছরই চাকরি করলেন, তো 30 বছর আপনি চিন্তা করেন তো ও তো 10,000 করেও সেভিংস করতে পারবে না। এখন যে সময় সময় পড়ছে, এখন যে দিনকাল, 10,000 টাকা সেভিংস হয় না। 10,000 টাকা সেভিংস হয় না মাসে, যত ইয়ে করেই চলেন না কেন আপনি। সেখানে ওই কাহিনী করে ফেলতেছে, কিভাবে করতেছে মানুষ জানে না, সবাই জানে, কিন্তু তারপরেও ওই হচ্ছে মানে ওই রোল মডেল সবার সামনে যে ওর মতো হইতে হবে, ও এটা করতেছে, এই চাকরি পাইছে, তাহলে ওইটাই করা লাগবে। ঠিক আছে, যাক দেখেন এখানে কি বলা হচ্ছে যে হাউ মাচ ইন্টারেস্ট উইল টাকা 10,000 আর্ন ইন 9 মান্থস অ্যাট অ্যান অ্যানুয়াল রেট অফ 6%। এখানে বলা হচ্ছে যে বার্ষিক সুদের হার 6% হলে 10,000 টাকায় 9 মাসে কত টাকা সুদ পাবেন। বার্ষিক সুদের হার যদি 6% হয়, তাহলে 10,000 টাকা বিনিয়োগ করে 9 মাসে আপনি কত টাকা সুদ পাবেন এটা বের করতে হবে, না হলে এই যে সুদের ব্যবসা করতে হবে। ঠিক আছে, আপনি অবাক হয়ে যাবেন ভাই। আমাদের এখানে আমাদের এখানে যারা সুদের ব্যবসা করে, এরা সুদের মানে টাকা ধার দেয় 30% রেটে, 40% রেটে, 50% রেটে। ঠিক আছে, এক এক সময়ের জন্য, 2 মাসের জন্য নিলে সুদের হার 50% হয়ে যায়। তারপরে মানে আপনি কত দিনের জন্য নিচ্ছেন তার উপর বেস করে এরকম সুদের হার নির্ধারণ হয়। নাহলে এই যে সুদের ব্যবসা করা লাগবে ডিরেক্ট। আমাদের এখানে দোকান ভাড়া নিয়ে সুদের ব্যবসা করে। ঠিক আছে, সুদের ব্যবসা করলে আপনি খুব দ্রুত বড়লোক হইতে পারবেন, নাউজুবিল্লাহ। তাছাড়া অন্য কোনো ওয়ে নাই। দেখেন তাহলে এখানে ইন্টারেস্ট আমাকে বের করতে হবে যে ইন্টারেস্ট কত। তাহলে এই যে প্রিন্সিপাল হচ্ছে আমার কত টাকা, 10,000 টাকা। রেট কত? এই যে বলতেছে যে রেট হচ্ছে 6%। সময় কত? 9 মাস। সো এটাকে আমরা বছরে কনভার্ট করে দিলাম, 12 দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, এখন ক্যালকুলেশন করেন। 2 শূন্য 2 শূন্য কেটে দেন, 3 এখানে 3 বার, 3 এখানে 4 বার, 4 এখানে যাবে কতবার? 25 বার। 3 25-এ 75, 6 75-এ কত হয়ে যাবে? এই যে 450 টাকা হয়ে যাবে। অপশন ডি। জীবনে যাই করেন না কেন, কখনোই কোনো মানে কোনো জায়গা থেকে লোন করবেন না, বিশেষ করে ব্যাংকের কাছ থেকে বা কোনো এনজিওর কাছ থেকে মোটা অঙ্কের লোন করবেন না। 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, এই টাকাগুলো ঋণ করবেন না। ঠিক আছে, আপনি যদি ব্যাংকার হন, ব্যাংক আপনাকে এমনি ঋণ দিবে, সেটার হিসাব বাদ। ধরেন যে আপনি অন্য কোনো একটা চাকরি করেন, আপনি লোন তুললেন 6 লাখ, 10 লাখ, 15 লাখ, এই কাজগুলো করেন না। ব্যাংকের কাছ থেকে তো তুলবেনই না কোনো ধরনের লোন। এবং যে এনজিওগুলো আছে, আশা, ব্রাক, গাক, যত এনজিও আছে, কোনো এনজিওর কাছ থেকে কখনো আপনি লোন তুলবেন না। ঠিক আছে, আপনার হয়তো টাকাটার ভীষণ প্রয়োজন হইতে পারে, আপনি কারো কাছ থেকে ধার নিতে পারেন টাকাটা, কিন্তু লোন করবেন না। লোন করলে মানে
আপনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যাবেন, শেষ হয়ে যাবেন। আপনার জীবনের সমস্ত সফলতাই বলেন আর যাই বলেন না কেন, সুখ শান্তি যেটাই বলেন, এটা শেষ হয়ে যাবে। বুঝতে পারছেন? তো যত ঝামেলাই থাকুক, যদি কোনো ইমার্জেন্সি টাকার দরকার হয়, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তাদের কাছ থেকে টাকা ধার নিবেন, কিন্তু কখনোই লোন তুলবেন না, বিশেষ করে ব্যাংকের লোন। এটা খুব খারাপ জিনিস, খুবই খারাপ। যারা এই লোনগুলা উঠাইছে, ব্যাংকে চাকরি করে না, কিন্তু যারা এই লোনগুলা উঠাইছে, আমি প্রত্যেকটা মানুষকেই জীবনে সাফার করতে দেখছি, প্রত্যেকটা মানুষকে। এবং কখনোই মানে এই যে চাকরি পাওয়ার পরে এখন একটা মানে ভালো একটা ট্রেন্ড শুরু হয়ে যায়, যে চাকরি পাওয়ার পরে ক্রেডিট কার্ড দুইটা তিনটা, এই সেই। ক্রেডিট কার্ড কখনোই ইউজ করবেন না, ঠিক আছে? এই জিনিসগুলা মানে মানে একদম শো অফের মতো, বুঝতে পারছেন? ক্রেডিট কার্ড দিয়ে আপনাকে কেন ইয়ে করতে হবে? ডাবল টাকা আপনার এখান থেকেই হয়ে যাবে, কারণ আপনি যখন ক্রেডিট কার্ড দিয়ে খরচ করবেন তখন আপনার কিচ্ছু মনে হবে না। বিশ্বাস করুন, একদম কিচ্ছু মনে হবে না, মনে হবে আরে আসেই তো, দিবই তো, সমস্যা নাই। কিন্তু ওই টাকাটাই আপনি দিতে পারবেন না, বা দিতে গেলে আপনাকে ঝামেলা পোহাতে হবে। কখনোই ক্রেডিট কার্ড দিয়ে আপনি ইয়ে করবেন না। আপনার কাছে থাকতেই পারে, কিন্তু খরচ করবেন না ক্রেডিট কার্ড দিয়ে। আপনি সবসময় নগদ টাকা দিয়ে খরচ করবেন, আপনার কাছে যা আছে সেটা দিয়ে খরচ করবেন। আমি এগুলো কেন বলতেছি, কারণ আমি আশেপাশের মানুষজনকে দেখি, আমি নিজে কিছুটা সাফার করছি এই বিষয়গুলো। এই জিনিসগুলো একদম আপনার মেন্টাল পিস একদম শেষ করে দিবে, একদম শেষ করে দেবে। বিশেষ করে ব্যাংক, ব্যাংক জিনিসটা যতটা ভালো ততটা খারাপ। এরা যতই বলুক না কেন যে এরা মানুষের আপনি যখন চাকরি করবেন না, আপনি ব্যাংকে ঢুকলে আপনি নিজেই বুঝতে পারবেন আসলে ব্যাংকের লোন আমাদের জন্য ভালো না। ব্যাংকের লোন ভালো হচ্ছে এস আলমের জন্য, ঠিক আছে, বা সালমান এফ রহমানের জন্য, যে 50,000 করে টাকা নিয়ে পালাতে হবে, ব্যাংক কিছুই বলবে না। আপনি 2 লাখ টাকা লোন তুলবেন, আপনার জীবন শেষ করে দিবে, ঠিক আছে? একদম আপনাকে আপনার লাইফ সার্কার করে ফেলে দিবে। কিন্তু আপনি আবার এরকম হয় যে হ্যাঁ ঠিক আছে, আপনি যদি 500 কোটি টাকা নিয়ে 500 কোটি টাকা যদি লোন তুলতে পারেন, ব্যাংক যদি আপনাকে দেয়, তাহলে কিচ্ছু হবে না। ওইটা 500 কোটি টাকা না দিলেও কিচ্ছু হবে না আপনার, ওই লোনই শোধ করা লাগবে না, কিচ্ছুই হবে না। বুঝতে পারছেন? তাছাড়া এগুলা কইরেন না, তাইলে দেখবেন যে যত কষ্ট করে পড়ছেন সমস্ত কিছু মিথ্যা মিথ্যা মনে হবে। আর ব্যাংকে চাকরি করলে সেটার হিসাব আলাদা, ব্যাংক তো আপনাকে এমনিতে কোটি টাকা লোন দিবে, বা আরো অন্যান্য অনেক ধরনের লোন আছে। বাংলাদেশ ব্যাংকে এমনও কিছু লোন আছে যেগুলো শুনলে আপনার হাসি পাবে। যদি চাকরি পান কখনো, তখন এই জিনিসগুলো এনজয় করতে পারবেন, ঠিক আছে? ব্যাংকে চাকরি করা ছাড়া কখনোই ব্যাংকের কাছ থেকে লোন নেবেন না, ঝামেলায় পড়ে যাবেন। 13 নম্বরে কি বলা হচ্ছে, যে ইন এ গ্রুপ অফ 60 প্রবেশনারি অফিসার্স, 40% of them were promoted, 12 of them were terminated, and rest to them were placed on probation for second time. What percent of the probationary officers were placed on probation for the second time? এখানে বলা হচ্ছে যে একটা গ্রুপে 60 জন প্রবেশনারি অফিসার আছে, যাদের মধ্যে 40 জনের প্রমোশন হয়, 12 জনের চাকরি চলে যাবে, ঠিক আছে? আর অবশিষ্ট যারা থাকবে তারা আবার সেকেন্ড টাইম প্রবেশন পিরিয়ডে থাকবে, ঠিক আছে? অবশিষ্ট যারা থাকবে তাদের জন্য আবার সেকেন্ড টাইম প্রবেশনের ব্যবস্থা আছে। তো জিজ্ঞাসা করছে যে হোয়াট পার্সেন্ট অফ দ্য প্রবেশনের অফিসার ওয়ার প্লেসড অন প্রবেশন ফর দ্য সেকেন্ড টাইম। তাহলে কত পার্সেন্ট প্রবেশনারি অফিসারদের দ্বিতীয়বার প্রবেশনের জন্য রাখা হয়? কত পার্সেন্ট প্রবেশনারি অফিসারদের আবার দ্বিতীয়বারের জন্য রাখা হয়? তাহলে আপনি বলবেন যে ভাই এটা খুব ইজি জিনিস। প্রমোশন পাইছে কতজন? 60 জনের মধ্যে 40%, অর্থাৎ 24 জন আপনার প্রমোশন পাবে। চাকরি চলে যাবে কয়জনের? 12 জনের চাকরি চলে যাবে। আর সেকেন্ড টাইম প্রবেশনের জন্য থাকবে কত? টোটাল 60 জন। 60 জনের মধ্যে 24 জনের প্রমোশন হয়, 12 জনের চাকরি চলে যায়। তার মানে আর 24 জনের সেকেন্ড টাইমের জন্য আবার কি হয়? প্রবেশন পিরিয়ড শুরু হয়। তাহলে এই 24টা কত পার্সেন্টের সমান? আপনি বলবেন যে ভাইয়া এই 24টা 60-এর সাপেক্ষে কত পার্সেন্টের সমান? 20 এখানে 5 বার, এখানে 3 বার, এখানে 8 বার, 5 8-এ 40%-এর সমান। তার মানে 40% প্রবেশনারি অফিসার আবার দ্বিতীয়বারের জন্য প্রবেশনে চলে যায়, ঠিক আছে? 40% হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।
পরেরটাতে চলে যান 14 নম্বর। 14 নম্বরে কি বলতেছে যে হোয়াট ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট ইফ এ কার হুইচ কস্ট টাকা 3 লাখ ইজ সোল্ড ফর টাকা 2,79,000 টাকা। বলতেছে যে একটা কার যদি মানে একটা কারের দাম বা একটা গাড়ির দাম যদি 3 লাখ টাকা হয় আর গাড়িটা যদি 2,79,000 টাকায় বিক্রি করা হয়, তাহলে আপনি কত পার্সেন্ট ছাড় পাইছেন, কত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া হলো আপনাকে? আপনি তখন বলবেন যে ভাইয়া গাড়ির দাম হচ্ছে 2, 3, 4, 5 3 লাখ টাকা, আমি গাড়িটা বিক্রি করছি কত, 2,79,000 টাকা দিয়ে, তাহলে আমি এখানে কত টাকা ছাড় দিছি? আপনি বলবেন যে ভাইয়া 21,000 টাকা আমি ডিসকাউন্ট দিছি, ছাড় দিছি। তো এই যে আমি 21,000 টাকা ডিসকাউন্ট দিচ্ছি, ছাড় দিচ্ছি, কার উপরে ছাড় দিচ্ছি? এই যে 3 লক্ষ টাকার উপরে, 3 লক্ষ টাকার উপরে। তো প্রশ্ন এটা জিজ্ঞাসা করছে যে ভাই আপনার ছাড়ের হারটা কত সেটা দেখান। তাহলে দেখেন 3 শূন্য, এখানে 3 শূন্য কেটে দেন, এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দেন, 3 21-এর ভিতরে কতবার যাবে? 7 বার। তার মানে এখানে আপনি ডিসকাউন্ট দিচ্ছেন কত পার্সেন্ট? 7% ডিসকাউন্ট দিচ্ছেন। পরেরটাতে চলে যান 15 নম্বর। 15তে বলা হচ্ছে যে হোয়েন এন আর্টিকেল ইজ সোল্ড ফর টাকা 250, দ্য সেলার মেক্স 25% প্রফিট, হোয়াট ইজ দ্য কস্ট অফ দ্য আর্টিকেল? বলতেছে যে একটা জিনিস 250 টাকায় বিক্রি করলে 25% মুনাফা হয়, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত টাকা? সিম্পল হিসাব, আমি যদি ধরি যে জিনিসটার ক্রয় মূল্য 100 টাকা, প্রফিট করছি আমি 25% অর্থাৎ 25 টাকা, তাহলে সেল করছি কয় টাকায়? 125 টাকায়। সো আমাদের বোর্ডে সেলিং প্রাইস যেটা 125 টাকা, প্রশ্নে সেটা সেলিং প্রাইস কত? 250 টাকা। তাহলে 1 পার্ট সমান সমান কত হবে? 2 হবে। জিজ্ঞাসা করছে কস্ট প্রাইস কত, সো কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা। সো 100 সমান সমান কত হবে? 200 হয়ে যাবে, 200 টাকা হবে। যে জিনিসটার ক্রয় মূল্য 200 টাকা। হ্যাঁ, এটা সত্যি, এটা তো হচ্ছে নর্মাল একটা হিসেব। ধরেন গোটা বিশ্বেই, গোটা বিশ্বে সারা পৃথিবীতে সেন্ট্রাল ব্যাংকার যারা, কেন্দ্রীয় ব্যাংকার যারা, এদেরকে আলাদা চোখে দেখা হয়, আলাদা প্রায়োরিটি দেওয়া হয়। ঠিক আছে, একদম আলাদা প্রায়োরিটি। বাংলাদেশ ব্যাংকে যারা চাকরি করে তাদের জন্য বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের, মানে একদম আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু ডিগ্রিতে খুব বেশি প্রায়োরিটাইজ করা হয়। ঠিক আছে, তার জন্য তারা যে আপনাকে কিছু রিকোয়ারমেন্ট দেবে, এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অফ জাপান আছে, ইউনিভার্সিটি অফ সিডনি আছে। ঠিক আছে, এই জায়গাগুলোতে মানে এগুলো তো হচ্ছে একদম টপ ক্লাস ইউনিভার্সিটি, এগুলাতে আপনি মাস্টার্স করতে পারবেন, পিএইচডি করতে পারবেন। ঠিক আছে, আমার এক মানে পরিচিত আপু আছে, আমি ওনার নাম দিচ্ছি না, উনি বাংলাদেশ ব্যাংকে যখন ঢুকছেন এডি হিসেবে, বাংলাদেশ ব্যাংকে এডি হিসেবে উনি চাকরি নেওয়ার ঠিক 6 মাস পরে ওনার মাস্টার্সের ইয়ে হয় ফ্লোরিডা ইউনিভার্সিটিতে, ফ্লোরিডায়, ইউনিভার্সিটি অফ ফ্লোরিডাতে। ওখানে উনি ইকোনমিক্সে মাস্টার্সের জন্য যান। ঠিক আছে, ইকোনমিক্সে মাস্টার্স করে, মাস্টার্স করার পরে অন্য আরেকটা ইউনিভার্সিটি থেকে উনি আবার ইকোনমিক্সে পিএইচডি করতেছে। এবং ওই যে এডি হওয়ার পরে উনি চলে গেছে, উনি বোধ হয় গত বছর কি তার আগের বছর হয়তো মনে হয় পিএইচডি করে ফিরছে। এর মধ্যে কিন্তু উনি আর কোনো মানে অফিস করেননি বা অফিস করার ওনার প্রয়োজনও পড়েনি, কিন্তু ওনার প্রমোশন কিন্তু ঠিকই হয়েছে। এডির পরে উনি ডিডি হয়েছে, ডিডির পরে উনি এখন জেডি হয়ে গেছে। ঠিক আছে,
মাঝখানে কিন্তু এই যে ডিডি হিসেবে উনি একদিনও ইয়ে করেননি, এডি হিসেবে মাত্র 6 মাস করছে। ঠিক আছে, সো মোটামুটি এরকম আপনার ইয়ে হয়ে যায়। মানে অনেক ধরনের সুবিধা আছে ভাই। ঠিক আছে, বাংলাদেশ ব্যাংকের কালচারটা অন্যরকম, এটা আসলে ওইভাবে বোঝানোর কিছু নাই। মানে চেষ্টা করেন চাকরি পেতে, ব্যাংকে চাকরি করতে চাইলে বাংলাদেশ ব্যাংকের জন্য যান প্রাণ ছাড়া দেন, অনেক কিছু করতে পারবেন জীবনে, অনেক দূর আগায় যাবেন। মানে আপনার ধরেন যেই জিনিসগুলো আপনি চিন্তা করতে পারবেন না সেই জিনিসটা আপনি পাবেন। এবং আপুর হাজবেন্ডও খুব ব্রিলিয়ান্ট। উনি মানে বুয়েটের স্টুডেন্ট ছিল। উনি মানে ওখানে পিএইচডি করছে, ওনার আলাদা ফিল্ড, উনি পিএইচডি করে ওখানে থাকে এখনো। ঠিক আছে, তা মেয়ে বাচ্চা হয়েছে, মেয়ে বাচ্চা ওখানেই থাকে। অনেক দুয়ার খুলে যাবে বাংলাদেশ ব্যাংকে চাকরি হইলে। আপনি অত দূর যাবেন না। ধরেন আপনি, আপনার বিদেশ যাওয়া লাগবে না, আপনি বাংলাদেশ ব্যাংকে চাকরি করার পর আপনি চিন্তা করছেন যে আপনি একটু এমবিএম করব, ব্যাংকিং বিষয়ে আমি আরো উচ্চতর পড়াশোনা করব। এটার জন্য আপনি বিআইবিএম এ যে ভর্তি হবেন, বিআইবিএম এ যে 2 বা 2.5 বছর যে আপনার পড়াশোনা, এই 2-2.5 বছরের সমস্ত খরচ দিবে, আপনার হোস্টেল খরচ দিবে, আপনার বেতন দিবে, সব বাংলাদেশ ব্যাংক বহন করবে। এদিকে আপনার প্রমোশন হবে, আপনার 2 বছরে যত প্রমোশন বা 2.5 বছরে যত প্রমোশন যেইভাবে চলতেছিল ঠিক সেইভাবে আপনার প্রমোশনগুলো চলতে থাকবে। ঠিক আছে, আমি জাস্ট দেশের কথা বললাম যে আপনি বিআইবিএম থেকে এমবিএম করবেন চাকরি হওয়ার পরে, সমস্ত খরচ ওরা দিবে। আবার ধরেন এখন লিয়েন ছুটির বিষয়টা এর আগে তুলে দিছিল, এখন আছে কিনা আবার বলবৎ করছে কিনা আমি জানি না। এমন অনেক মানুষ আমি চিনি, দেখেন বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়ে গেছে, বাংলাদেশ ব্যাংকে রেডি, চাকরি পাইছে, চাকরি পাওয়ার পরে অনেকের হয় না যে বাংলাদেশ ব্যাংকে চাকরি হয়ে গেছে, ওইদিকে আবার পুলিশ ক্যাডার হয়ে গেছে। এরা কি করে জানেন, এডিতে চাকরি হয়ে পুলিশ ক্যাডার হয়ে গেছে, এখন বাংলাদেশ ব্যাংক থেকে সে 1 বছরের লিয়েন ছুটি নেয়, 1 বছরের লিয়েন ছুটি, বা ধরেন যে অ্যাডমিনে হয়ে গেছে, অ্যাডমিনে হয়ে গেছে বা অন্য কোনো ক্যাডার হয়েছে, যে কোনো ক্যাডার হয়ে গেছে, এরা বাংলাদেশ ব্যাংকে চাকরি করতেছিল। বাংলাদেশ ব্যাংক এখন এদের সুযোগ দিছে যে তোদেরকে আমি 1 বছরের ছুটি দিলাম, তোরা এখন এই অ্যাডমিনে জয়েন কর, পুলিশে জয়েন কর, আর ফরেনে জয়েন কর, তোরা এখানে 1 বছর চাকরি করে কর। 1 বছর চাকরি করার পর তোর যদি মনে হয় যে বাংলাদেশ ব্যাংক ভালো না, তাইলে ফিরে না আসলেও সমস্যা নাই। ঠিক আছে, আর যদি মনে হয় যে হ্যাঁ বাংলাদেশ ব্যাংক ভালো, তাহলে 1 বছর পরে এই চাকরিতে ইস্তফা দিয়ে আবার তুমি বাংলাদেশ ব্যাংকে ফিরে আসতে পারবা। ঠিক আছে, এরকম এরকম সুযোগও দেয়। এরকম অনেক মানুষকে আমি দেখছি লিয়েন ছুটি নিয়ে অন্য জায়গায় 1 বছর চাকরি করে যখন দেখছে যে না, বাংলাদেশ ব্যাংকের যে পরিবেশ এটা আসলে অন্য কোথাও নাই, তখন আবার ফিরে ফিরে চলে আসে। বা অনেকে এরকম হয়েছে যে অন্য জায়গায় ভালো লাগছে চলে গেছে। বুঝতে পারছেন, বাংলাদেশ ব্যাংক আসলে অনেক স্বপ্নের একটা জায়গা, অনেক মানুষের জন্য স্বপ্নের জায়গা। চেষ্টা করলে সবই হয়, চেষ্টা করতে থাকেন, পড়তে থাকেন, হয়ে যাবে। দেখেন 16-তে কি বলা হচ্ছে যে 4 স্টুডেন্টস এজড 11, 9, 7 and 4 share a sum of money in the ratio of their ages. If the youngest student receives টাকা 1200, what is the sum of money? দেখেন সিম্পল হিসাব, এখানে বলতেছে যে ভাই 4 জন ছাত্র যাদের বয়স হচ্ছে 11 বছর, সরি 9 বছর, 7 বছর এবং 4 বছর, তো তাদের মধ্যে বেশ কিছু টাকা বন্টন করা হবে, এবং এই টাকাটা তাদের যে বয়স সেই বয়সের অনুপাতে তারা টাকার ভাগ পাবে। 4 জন স্টুডেন্টের যে বয়স সেই বয়সের অনুপাতে তারা টাকার ভাগ পাবে। তো বলতেছে যে এই 4 জনের মধ্যে সবচেয়ে ছোট যে সে 1200 টাকা পাবে। তার মানে এখানে সবচেয়ে ছোট যার বয়স, তার বয়স হচ্ছে 4, তাহলে এই 4 সমান সমান আমি কত লিখতে পারি, 1200 লিখতে পারি। তো জিজ্ঞাসা করছে যে তাহলে টোটাল কত টাকা পাবে তারা। তাহলে খেয়াল করেন এই 4 পার্ট সমান সমান যদি 1200 হয়, 1 পার্ট সমান সমান কত হবে, 300 হবে। তাহলে টোটাল টাকা কত হবে, 11, 9, 20, 27, 27, 27 4 কত, 31। তাহলে 31 সমান সমান কত, 3 × 31 = 93 আর 2 শূন্য, অর্থাৎ 9300 টাকা। এই যে অপশন বি উত্তর, 9300 টাকা পাবে টোটাল।
পরেরটাতে চলে যান। কয়জন ক্লাস করতেছেন আপনারা? আমার আমার কি হয়েছে ডিভাইসগুলোর? আমার ডিভাইসগুলোতে কয়েকদিন থেকেই এই জিনিসগুলো দেখাচ্ছে না যে কতজন ক্লাস করতেছে, কি অবস্থা, কতজন ক্লাস করতেছে এখন আনুমানিক? দেখেন, এই প্রশ্নটা আইবি এর অ্যাডমিশন টেস্টেও আসছিল, এটা সেদিন সলভ করাইলাম, ব্যাংকেও দিছে এটা। দেখেন এখানে বলা হচ্ছে যে কোম্পানি এমপ্লয়িজ 15 persons working 44 hours a week. If 4 persons are ill, how many hours a week would the rest have to work to make up the time lost? এখানে বলা হচ্ছে যে একটা কোম্পানি 15 জন মানুষকে নিয়োগ দেয় যারা এক সপ্তাহে 44 ঘন্টা কাজ করবে। যদি 4 জন মানুষ অসুস্থ হয়ে যায় তাহলে ক্ষতি পুষিয়ে নেবার জন্য বাকিদের কত ঘন্টা কাজ করতে হবে। এর আগে আপনাদেরকে এমডিএস মেথড সম্বন্ধে একটা ভালো ধারণা দিছি, সেটা হচ্ছে এমডিএস মেথডের একটা ম্যাথ। এখানে বলতেছে যে প্রথম অংশে 15 জন মানুষ প্রতি মানে এক সপ্তাহে কয় ঘন্টা কাজ করবে? 44 ঘন্টা কাজ করবে, করলে কাজটা শেষ হয়ে যাবে। তারপরে বলা হচ্ছে যে 15 জনের মধ্যে 4 জন মানুষ অসুস্থ, 15-র মধ্যে 4 জন অসুস্থ, তাহলে 15-র মধ্যে 4 জন অসুস্থ হলে কাজ করবে কতজন? 11 জন। বলতেছে যে তাহলে এই 11 জন মানুষ এখন প্রতি সপ্তাহে কত ঘন্টা কাজ করবে এটা বের করেন। 11 এই 44-এর ভিতরে যাবে 4 বার, তাহলে এই যে কয় ঘন্টা কাজ করবে? এই যে 4×5 60 ঘন্টা কাজ করবে। এখানে এই যে অপশন এতে উত্তর আছে 60 ঘন্টা। 8 জন, বুঝতে পারছি। পরেরটাতে চলে যান, 18 নম্বর। ঐকিক নিয়মের ম্যাক্সিমাম ম্যাথে এই এমডিএস মেথড হচ্ছে ঐকিক নিয়মের অধ্যায়ের জন্য, ঠিক আছে? এটা মানে যেটা ঐকিক নিয়মের অঙ্ক সেখানে এমডিএস লাগবে। ঐকিক নিয়মের অঙ্ক মানে হচ্ছে এমডিএস মেথড প্রয়োগ করতে পারবেন। 100টা ঐকিক নিয়মের অঙ্ক দিলে তার মধ্যে 95টা অঙ্কে ঐকিক নিয়ম প্রয়োগ করা যাবে। সময় এবং কাজের অঙ্ক আবার আলাদা, ঠিক আছে? যেমন এই যে এটা হচ্ছে সময় এবং কাজের। এখানে বলা হচ্ছে যে 3 ওয়ার্কার্স ক্যান ডু এ জব ইন 12 ডেজ। 3 জন শ্রমিক একটা কাজ 12 দিনে করতে পারবে। 2 অফ দ্য ওয়ার্কার্স ওয়ার্ক টুয়াইস অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য থার্ড। এই 3 জনের মধ্যে 2 জন তৃতীয় জনের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করে। হাউ লং উড ইট টেক ওয়ান অফ দ্য ফাস্টার ওয়ার্কার্স টু ডু দ্য জব হিমসেলফ। তাহলে একজন দ্রুত গতির শ্রমিক ওই কাজটা কত সময় করতে পারবে? খেয়াল করেন, এখানে 3 জন শ্রমিক আছে, 2 জন হচ্ছে ফাস্টার, 2 জন ওয়ার্কার হচ্ছে ফাস্টার, আর আরেকজন তৃতীয় জন যিনি তিনি হচ্ছেন স্লোয়ার, ঠিক আছে? তো বলতেছে যে এই 2 জন কাজ করবে দ্বিগুণ গতিতে, তাহলে স্লোয়ার যদি এক গতিতে কাজ করে, ফাস্টাররা কাজ করবে কয় গতিতে? দ্বিগুণ গতিতে। তাহলে এরা একদিনে মানে এটা হচ্ছে তাদের মূলত ইফিসিয়েন্সি, কত গতিতে কাজ করতে পারবে, তার মানে এখানে তাদের ইফিসিয়েন্সির কথা বলা হয়েছে। তো এখানে ইফিসিয়েন্সি মানে আমি বলছি যে একদিনে একজন মানুষ যতটুকু কাজ করতে পারে সেটাই তার ইফিসিয়েন্সি। তাহলে একদিনে এই 3 জন মানুষ কত কাজ করতে পারে? 2, 2 4 আর 5, 3 জন মিলে একদিনে 5 ইউনিট কাজ করতে পারে। তো বলতেছে যে এই 3 জন মিলে 12 দিন কাজ করলে কাজটা শেষ হবে। তাহলে 3 জন মিলে একদিনে করতে পারে 5 ইউনিট, তাহলে 12 দিনে কত কাজ করতে পারবে? আপনি বলবেন যে 5 × 12 60 ইউনিট কাজ করতে পারবে। তার মানে এটাই হচ্ছে আমার মোট কাজের পরিমাণ 60 ইউনিট। এখন প্রশ্ন জিজ্ঞাসা করছে যে ভাই এই পুরো কাজটা অর্থাৎ এই 60 ইউনিট কাজটা যদি দ্রুত গতির একজন করতে চায় তাহলে কত সময় লাগবে? তাহলে দ্রুত গতির একজন একদিনে করতে পারে 2 ইউনিট কাজ, তাহলে 60 ইউনিট কাজ করতে কতদিন সময় লাগবে? আপনি বলবেন যে 30×2=60 অর্থাৎ 30 দিন সময় লাগবে। কোথায় আছে? অপশন বিতে উত্তর আছে।
এখানে বলা হচ্ছে যে তিনজন মানুষ আছে, এই তিনজন মানুষের মধ্যে দুইজন হচ্ছে দ্রুত গতিতে কাজ করতে পারে, দ্বিগুণ গতিতে কাজ করতে পারবে তৃতীয় জনের চেয়ে। তাহলে এখানে তিনজন মানুষের মধ্যে দুইজন হচ্ছে দ্রুত গতির, এই ফার্স্টার হচ্ছে দুইজন, মানে দ্রুত গতিতে কাজ করতে পারে দুইজন, আরেকজন হচ্ছে ধীর গতিতে কাজ করতে পারে। তো আমাকে বলেই দিচ্ছে যে দ্রুত গতিতে যারা কাজ করে তাদের কাজের গতি কত হবে, এই যে টোয়াইস হবে অ্যাজ ফাস্ট অ্যাজ দ্য থার্ড। এখানে থার্ড মানে হচ্ছে স্লোয়ারের চেয়ে দ্বিগুণ গতিতে কাজ করবে। তাহলে আমি এখানে ধরেই নিছি যে স্লোয়ার যদি এক গতিতে কাজ করে তাহলে ফাস্টাররা কাজ করবে একের দুই গুণ অর্থাৎ দ্বিগুণ গতিতে। তারপরে আমাদেরকে প্রশ্ন বলতেছে যে এই তিনজন একসাথে কাজ করলে কাজটা আমার 12 দিনে শেষ হয়ে যাবে। তাহলে এই তিনজন মিলে একদিনে কত কাজ করতে পারে? আপনি বলবেন যে তিনজন মিলে একদিনে কাজ করতে পারবে এই যে 2+2+1, অর্থাৎ তিনজন মিলে একদিনে করতে পারে 5 ইউনিট কাজ। তাহলে কাজটা শেষ করে কয় দিনে? 12 দিনে। তাহলে একদিনে 5 করলে 12 দিনে কত করবে? আপনি বলবেন যে 60 ইউনিট কাজ করবে। তো এরপরে জিজ্ঞাসা করছে যে এই যে 60 ইউনিট কাজ অর্থাৎ এই পুরো কাজটা যদি দ্রুত গতির একজন করতে চায় তাহলে কত সময় লাগবে? তাহলে দ্রুত গতির একজন একদিনে কত কাজ করতে পারে? 2 ইউনিট কাজ করতে পারে। তাহলে খেয়াল করেন এই যে 2 ইউনিট কাজ করতে যদি একদিন সময় লাগে তাহলে এই যে পুরো কাজ অর্থাৎ 60 ইউনিট এটা করতে কয়দিন সময় লাগবে? 60/2 = 30 দিন সময় লাগবে। এটাকে ডিরেক্ট লেখা যায় 60/2। পরেরটাতে আসুন 19 নম্বর। 19-এ কি বলা হচ্ছে যে দ্য সেলিং প্রাইস অফ 8 শার্টস ইজ ইকুয়াল টু দ্য পারচেস প্রাইস অফ 10 শার্টস, হোয়াট ইজ দ্য প্রফিট মার্জিন? বলতেছে যে 8টি শার্টের বিক্রয় মূল্য সমান 10টি শার্টের ক্রয় মূল্য, তাহলে প্রফিট কত পার্সেন্ট এটা জিজ্ঞাসা করছে। প্রশ্ন যা বলছে তাই লিখবো। আমি ধরে নিচ্ছি যে একটা শার্টের বিক্রয় মূল্য হচ্ছে এসপি টাকা, তাহলে 8টা শার্টের বিক্রয় মূল্য কত? 8 এসপি টাকা। এইটা সমান সমান কত? বলতেছে যে 10টা শার্টের ক্রয় মূল্যের সমান। আমি ধরেই নিচ্ছি যে একটা শার্টের ক্রয় মূল্য যদি সিপি টাকা হয় তাহলে 10টা শার্টের ক্রয় মূল্য কত? এই যে 10 সিপি টাকা। এখন খেয়াল করেন এই যে এসপি সিপিটাকে নিচে নিয়ে আসলাম, এই পাশে 10 ওপরে 8 নিচে, তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 2 দিয়ে ভাগ করে দিলে 5, 2 দিয়ে ভাগ করে দিলে 4। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কস্ট প্রাইস হচ্ছে আমার কত টাকা? 4 টাকা। সেলিং প্রাইস কত টাকা? 5 টাকা। তাহলে প্রফিট কত? 4 টাকার জিনিস 5 টাকায় বিক্রি করছি, তার মানে প্রফিট হয়েছে 1 টাকা। জিজ্ঞাসা করছে যে প্রফিট পার্সেন্টেজ কত? প্রফিটের হিসাব অর্থাৎ এই 1 টাকার হিসাব বের করতে হবে কস্ট প্রাইসের সাপেক্ষে, অর্থাৎ প্রফিটের হিসাব বের করা লাগে কস্ট প্রাইসের সাপেক্ষে। সো কস্ট প্রাইস 4 টাকা, 4 টাকার উপরে 1 টাকা লাভ করছি, তার মানে মুনাফা করছি কত পার্সেন্ট? আপনি বলবেন যে ভাইয়া 25% মুনাফা করছি। 25 উত্তর। আসুন 20 নম্বর দেখেন। দেখেন 20-এ বলা হচ্ছে যে হোয়াট অ্যামাউন্ট অফ মানি ইনভেস্টেড উড আর্ন ইন্টারেস্ট অফ টাকা 200 ওভার 4 years at 10% সিম্পল ইন্টারেস্ট রেট। দেখেন এখানে বলতেছে যে আপনি কি পরিমাণ টাকা, কত টাকা 4 বছরের জন্য 10% হারে সরল সুদে বিনিয়োগ করলে সেখান থেকে 200 টাকা সুদ পাবেন। আপনি কত টাকা 4 বছরের জন্য 10% হার সুদে বিনিয়োগ করলে 200 টাকা সুদ পাবেন। মূল কথা এখানে আপনাকে প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপাল বের করার সূত্র কি?
100 গুণন মোট সুদের পরিমাণ, নিচে কি করতে হবে, এই যে টাইম ইন্টু রেট পার্সেন্ট, ঠিক আছে। তাহলে এখানে 100 গুণন সুদের পরিমাণ কত, 200 টাকা, টাইম কত, 4 বছর, রেট কত, 10%, ঠিক আছে। 10 এটার ভিতরে কতবার যাবে, 10 বার, 4 200-র ভিতরে কতবার যাবে, 50 বার, 50 আর 10 গুণ করে দিলে কত পেয়ে যাব, 500 টাকা পাবো। তার মানে 500 টাকা 4 বছরের জন্য 10% হারে বিনিয়োগ করলে আপনি 200 টাকা সুদ পাবেন। পরেরটাতে চলে যান, 21 নম্বর। এখানে 21 নম্বরে কি বলা হচ্ছে যে ইফ অ্যান অর্গানাইজেশন ইনক্রিজেস ইটস স্টাফ স্যালারি বাই 25%, বাই হোয়াট পার্সেন্ট মাস্ট ইট নাও ডিক্রিজ দ্য স্যালারি টু রিটার্ন টু দ্য অরিজিনাল অ্যামাউন্ট। বলতেছে যে একটা প্রতিষ্ঠান তাদের কর্মীদের বেতন 25% বৃদ্ধি করছে, এখন কর্মীদের বেতন কত পার্সেন্ট কমালে আগের বেতনে ফেরত যাইতে পারবে। খেয়াল করেন, এখানে ধরে নিলাম যে পূর্বে বেতন ছিল 100 টাকা, এখন এই 100 টাকার উপরে 25% বেতন বৃদ্ধি করার ফলে কত হয়ে গেছে, 125 টাকা হয়েছে। আমাদেরকে বলতেছে যে ভাই 125 টাকা থেকে আমি যদি আবার 100 টাকায় ফেরত যাইতে চাই, তাহলে বেতন আমাকে এখানে কত পার্সেন্ট কমাতে হবে। কথা বুঝছেন, একটা প্রতিষ্ঠানের বেতন ছিল 100 টাকা, তো এই বেতনটা 25% বৃদ্ধি করা হয়েছে, 25% বৃদ্ধি করে 125 হয়েছে। এখন আমাদেরকে বলতেছে যে এখন আমি যদি আবার আগের অবস্থানে ফেরত আসতে চাই, অর্থাৎ 125 টাকা থেকে যদি আমি 100 টাকায় ফেরত আসতে চাই, তাহলে বেতন আমাকে কত টাকা কমাতে হবে। তাহলে আপনি বলবেন যে এখানে 125 টাকার বেতন 100 টাকা করবেন, তার মানে 25 টাকা আপনাকে কমাতে হবে। কার ওপর কমাবেন এই 25 টাকা, এই যে 125-এর ওপর আপনি কমাবেন, 125-এর ওপর আপনি 25 টাকা কমাবেন, তাহলে এটা পার্সেন্টেজে কত হবে, কত পার্সেন্ট কমাতে হবে, 25 এটার ভিতরে 5 বার, 5 100-র ভিতরে 20 বার, তার মানে 20% কমাতে হবে। বেতন যদি 20% কমান, তাহলে আবার আগের অবস্থায় যেতে পারবেন। পরেরটাতে চলে যান, 22 নম্বর। বাইশে কি বলা হচ্ছে যে এ পার্সন বাই সাম পেন অ্যান্ড পেন্সিল, একজন মানুষ কিছু পেন আর পেন্সিল কেনে। দ্য পেন কস্ট টাকা 7 ইচ অ্যান্ড পেন্সিল কস্ট টাকা 3 ইচ। প্রত্যেকটা পেনের দাম 7 টাকা আর প্রত্যেকটা পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা। ইফ হি স্পেন্ডস এক্স্যাক্টলি টাকা 81 অ্যান্ড বাইস ম্যাক্সিমাম নাম্বার অফ পেন পসিবল আন্ডার দিস কন্ডিশনস, হোয়াট ইজ দ্য রেশিও অফ পেন টু পেন্সিল। এখানে একটা শব্দ মিসিং আছে, এখানে রেশিওর পরে পেন কথাটা হবে যে হোয়াট ইজ দ্য রেশিও অফ পেন টু পেন্সিল, অর্থাৎ পেন এবং পেন্সিলের অনুপাত কত। বলা হচ্ছে যে একজন মানুষ বেশ কিছু পেন আর পেন্সিল কেনে, সো প্রত্যেকটা পেনের দাম হচ্ছে 7 টাকা করে আর প্রত্যেকটা পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা করে। এখন সে মানে তার কাছে 81 টাকা আছে, তার কাছে 81 টাকা আছে টোটাল। এই 81 টাকা দিয়ে সে সর্বোচ্চ কতগুলো কলম কিনতে পারবে। 81 টাকা দিয়ে মানে এই 81 টাকার মধ্যে তাকে পেনও কিনতে হবে, পেন্সিলও কিনতে হবে, কিন্তু পেন কিনতে হবে একদম ম্যাক্সিমাম, অর্থাৎ ম্যাক্সিমাম কতগুলো পেন কিনতে হবে এই কন্ডিশনের মধ্যে, এবং পেন এবং পেন্সিলের সংখ্যার অনুপাতটা কত এটা বের করতে হবে। এখন আপনার মাথায় প্রথমে যে জিনিসটা আসবে, যেহেতু সর্বোচ্চ টাকাও আছে এখানে 81, তাহলে আপনি এখানে যে কাজটা করতে পারেন, মানে আমরা যে কাজটা করব, নর্মালি আমরা যে কাজটা করি যে ভাই আমরা তো জানি না যে পেন আর পেন্সিলের সংখ্যা কত। সো আমি যদি ধরে নেই যে পেন কিনছি 10টা, তাহলে 7 10 70, তাহলে পেন্সিল কিনতে হবে কয়টা। আপনি বলবেন যে ভাই আমার কাছে আর 11 টাকা বাকি আছে, কারণ টাকা হচ্ছে 81, 81 টাকার মধ্যে যদি আমি 10টা কলম কিনি 70 টাকা শেষ হয়ে যায়, থাকে 11 টাকা। এই 11 টাকা দিয়ে আমাকে পেন্সিল কিনতে হবে, কিন্তু 3 দিয়ে তো আপনি 11কে ভাগ করতে পারবেন না, অর্থাৎ পেন্সিলের দাম এখানে কি আসতেছে, দশমিক আসতেছে, কিন্তু দশমিক আসবে না। মানে দশমিক কোনো পেন্সিল কখনো দশমিকে প্রকাশ পায় না,
পেন্সিলের সংখ্যা কখনোই দশমিকে প্রকাশ পাবে না। সেখানে 3টা পেন্সিলের দাম যদি 11 টাকা হয়, তাহলে মানে সরি, আপনার প্রত্যেকটা পেন্সিলের দাম যদি 3 টাকা করে হয় আর টোটাল দাম যদি 11 টাকা হয়, তাহলে আপনি এখানে কতগুলা পেন্সিল কিনবেন? 3 দিয়ে 11কে ভাগ দিলে তো বের হবে, কিন্তু 3 দিয়ে তো 11কে ভাগ দিলে দশমিক সংখ্যা আসে, আর পেন্সিলের সংখ্যা কখনো দশমিক হইতে পারে না। তার মানে এই যে পেনের সংখ্যা আমি 10টা ধরছি, এটা হয়নি, এটা ভুল হয়েছে। 10টা হবে না, 10-এর চেয়ে কম হবে। 10-এর চেয়ে কম কিনছে। তো 10-এর চেয়ে কত কম? 1 কমায় দেই, 9 করি। যে 7 9 63, যে পেন কিনছে 9টা, তাহলে 63 টাকা চলে গেল। তাহলে আছে আমার কাছে কত টাকা? আরও 18 টাকা আছে। এই 18 টাকা দিয়ে আমি পেন্সিল কিনবো। তাহলে প্রত্যেকটা পেন্সিলের দাম যদি 3 টাকা হয়, আর পেন্সিল বাবদ যদি আমি 18 টাকা খরচ করি, তাহলে পেন্সিল কিনতে পারবো কয়টা? 6টা। তাহলে দেখেন তো এবার আমার সত্য স্যাটিসফাই করছে না? যে ভাই, পেন আমি সর্বোচ্চ সংখ্যক কিনছি, অর্থাৎ 9টা পেন কিনছি, আর পেন্সিল আমি কিনছি কয়টা? 6টা। তার মানে 81 টাকার মধ্যে আমি সর্বোচ্চ সংখ্যক পেন কিনতে পারছি। তাহলে আমার সত্য স্যাটিসফাই করছে। তাহলে এই যে পেন, পেন 9টা আর পেন্সিল হচ্ছে 6টা, এই দুইটার অনুপাত কত? 3 দিয়ে ভাগ করে দিলে 3 বার, 3 দিয়ে ভাগ করে দিলে 2 বার, অর্থাৎ পেন এবং পেন্সিলের অনুপাত কত? 3:2 হবে। এটা এইভাবে করতে হবে, এক্স ওয়াই ধরে করতে পারবেন না। করতে পারলে অনেক সময় লাগবে। এই ম্যাথগুলো এইভাবেই করতে হয়। সহজ হিসাব। আপনাকে আমি বললাম যে আপনাকে আমি 81 টাকা দিছি, আপনার হাতে আমি 81 টাকা দিয়ে বললাম যে এই 81 টাকার মধ্যে আপনাকে কলমও কিনতে হবে এবং পেন্সিলও কিনতে হবে। এবং আমি আপনাকে এই সত্যও জুড়ে দিলাম যে পেন্সিল আপনি কয়টা কিনবেন আমি জানি না, কিন্তু পেন কিনতে হবে সর্বোচ্চ সংখ্যক, মানে সবচেয়ে বেশি পেন কিনতে হবে, তারপরে আপনি পেন্সিল কিনবেন। সবচেয়ে বেশি পেন কিনতে হবে, তারপর আপনি পেন্সিল কিনবেন। এখন প্রশ্নে বলে দেওয়া আছে যে প্রত্যেকটা পেনের দাম হচ্ছে 7 টাকা করে, আর প্রত্যেকটা পেন্সিলের দাম হচ্ছে 3 টাকা করে। এখন আপনি বলেন যে আপনি পেন কয়টা কিনবেন, পেন্সিল কয়টা কিনবেন। সো এখন আপনার টার্গেটটা পড়বে এই দামের উপরে, যে ভাই আমার কাছে মোট 81 টাকা আছে, আমি এখন কি করব? 81 টাকা আছে, আমি যদি পেন 10টা কিনি, পেন যদি 10টা কিনি, তাহলে পেন বাবদ খরচ হচ্ছে আমার কত টাকা? 70 টাকা। তো 81 টাকার ভিতরে 70 টাকা যদি পেন কিনে খরচ করি, তাহলে বাকি থাকে 11 টাকা। এই 11 টাকা দিয়ে আমি পেন্সিল কিনবো। তাহলে একটা পেন্সিলের দাম যদি 3 টাকা হয়, একটা পেন্সিলের দাম 3 টাকা, অর্থাৎ 3 টাকা দিয়ে আপনি একটা পেন্সিল পাবেন। তাহলে 11 টাকা দিয়ে আপনি কয়টা পেন্সিল পাবেন? আপনি বলবেন যে 11/3। তো পেন্সিলের সংখ্যা কি কখনো দশমিকে হয়? পেন্সিলের সংখ্যা দশমিকে হয়? অবশ্যই দশমিকে হয় না। তার মানে এখানে এই যে কলম কিনছেন আপনি 10টা, এইটা ভুল। কলম 10টা না, 10-এর কম কিনছেন। 10-এর কম কিনছেন। তো আমরা কি করব? 10-এর একটু কম ধরবো। তো 10-এর কম কত? 9 ধরি। 9 ধরি, যে কলম আমি 9টা কিনছি। তাহলে 9টা কলম কিনলে টোটাল খরচ হয়েছে কত টাকা? 63 টাকা। 81-র ভিতরে 63 খরচ হলে থাকে কত? 18 টাকা। তাহলে 3 টাকা দিয়ে যদি আমি একটা পেন্সিল কিনতে পারি, তাহলে আমার কাছে এখনো বাকি আছে কত টাকা? 18 টাকা। তাহলে 18 টাকা দিয়ে আমি কয়টা পেন্সিল কিনতে পারবো? আপনি বলবেন যে 18/10 ইজ ইকুয়াল টু 6টা পেন্সিল কিনতে পারবেন। 6টা, অর্থাৎ প্রতিটা পেন্সিল যদি 3 টাকা করে হয়, তাহলে 6টা পেন্সিল 18 টাকাতে কিনতে পারি। তাহলে 63 আর 18 মিলে এই যে 81 টাকা ফিল আপ হয়ে গেল। আর প্রশ্ন আপনাকে শর্ত দিছিল কি? তুমি পেন্সিল কয়টা কিনবা ডাজেন্ট ম্যাটার, পেন কিনতে হবে তোমাকে সর্বোচ্চ সংখ্যক। তাহলে খেয়াল করেন তো, পেন তো আমি সর্বোচ্চ সংখ্যকই কিনছি। পেন কিনছি 9টা, পেন্সিল কিনছি 6টা। তাহলে পেন্সিলের চেয়ে তো বেশিই কিনছি পেন। তার মানে এই যে আমার পেনের সংখ্যা হচ্ছে 9টা, পেন্সিলের সংখ্যা হচ্ছে 6টা। এই পেন আর পেন্সিলের সংখ্যার অনুপাত জানতে চাইছে। তো 3 দিয়ে ভাগ করে দিলে 3 3 9, 3 দিয়ে ভাগ করে দিলে 3 2 6। তার মানে পেন আর পেন্সিলের সংখ্যার অনুপাত কত হবে? 3:2 হবে। বোঝা গেছে? পরেরটাতে চলে যান। পরের প্রশ্নটা পড়তে থাকেন, আমি একটু পানি খাই, হ্যাঁ।
পরের প্রশ্নটা আসেন 23 নম্বর। 23-এ কি বলা হচ্ছে যে স্টুডেন্ট স্কোরড 80 মার্কস ইন ইজ ফার্স্ট টেস্ট। একজন ছাত্র তার প্রথম পরীক্ষায় 80 নাম্বার পাইছে। আফটার টেকিং দ্য থার্ড টেস্ট, তৃতীয় পরীক্ষা দেওয়ার পর, হিজ এভারেজ ড্রপড ফ্রম 82 টু 78। তৃতীয় পরীক্ষা দেওয়ার পরে তার গড় নাম্বার 82 থেকে নেমে 78-এ চলে আসছে। হোয়াট ইজ দ্য এভারেজ অফ দ্য সেকেন্ড অ্যান্ড থার্ড টেস্ট? তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষায় তার গড় নম্বর কত এটা বের করেন। ভাই খুব সিম্পল অ্যান্ড ইজি। তিনটা পরীক্ষা দেওয়ার পরে তার গড় নম্বর 82 থেকে 78-এ চলে আসছে। তার মানে তিনটা পরীক্ষায় তার গড় নম্বর কত? 78। তাহলে তিনটা পরীক্ষায় গড় নম্বর 78 হইলে টোটাল নাম্বার কত? 370-এ 210, 3 8 24, তার মানে হচ্ছে 234 হচ্ছে তার টোটাল নাম্বার। তিনটা বিষয়ে 234 নাম্বার পাইছে মোট, এবং বলে দিচ্ছে যে প্রথম পরীক্ষাতে সে 80 নাম্বার পাইছে। তাহলে প্রথম পরীক্ষাতে যদি 80 নাম্বার পায়, তাহলে প্রথম এবং দ্বিতীয় এই দুইটা পরীক্ষায় সে মোট কত নাম্বার পাবে? আপনি বলবেন যে ভাই 4, 154 নাম্বার পাবে। তার মানে দ্বিতীয় পরীক্ষা এবং তৃতীয় পরীক্ষা, প্রথম পরীক্ষায় তো সে 80 নাম্বার পাইছে, তিনটা পরীক্ষা মিলে 234 নাম্বার পায়। তার ভিতরে প্রথম পরীক্ষায় যদি 80 নাম্বার পায়, তাহলে এই যে দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটা পরীক্ষায় সে কত নাম্বার পাবে? 154 নাম্বার পাবে মোট। তাহলে জিজ্ঞাসা করছে যে এই দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষায় সে গড়ে কত নাম্বার পাইছে এটা বের করেন। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষায় টোটাল পাইছে 154 নাম্বার, তার গড় কত হবে? 2 দিয়ে 154-কে ভাগ করলে এই যে 77 পেয়ে যাচ্ছি, যে দ্বিতীয় এবং তৃতীয় পরীক্ষায় তার প্রাপ্ত গড় নম্বর হচ্ছে 77। পরেরটাতে চলে যান 24 নম্বর। 24-এ কি বলা হচ্ছে? The price of rice in the year 1995 has increased by 10% from that of the previous year. In 1996, the price has decreased by 5%. In 1996, what was the increase in price with respect to that of 1994? বলতেছে যে 1995 সালে আপনার চালের দাম 10% বৃদ্ধি পায়, 1996 সালে চালের দাম 5% হ্রাস পায়। তাহলে 1996 সালে চালের দাম কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল 1994 সালের তুলনায়? এই সিম্পল জিনিস, আমরা যদি ধরে নেই 1994 সালে চালের দাম ছিল 100 টাকা, 1995 সালে চালের দাম 10% বৃদ্ধি পেয়ে কত হবে? 110 টাকা হবে। 1996 সালে চালের দাম কি হবে? এরা বলে দিচ্ছে যে 5% হ্রাস পাবে। তাহলে 110-এর 5% কত? 110-এর 5%, 110-এর 5% মানে হচ্ছে 1/20, তার মানে এখানে হচ্ছে 5.5, অর্থাৎ 110-এর 5% কম মানে হচ্ছে 110 থেকে 5.5 টাকা কম। 110 টাকার জিনিসের দাম 5.5 টাকা কমে কত হয়ে যাবে? 104 টাকা 50 পয়সা হয়ে যাবে। তো জিজ্ঞাসা করছে যে 1994 সালের তুলনায় 1996 সালের চালের দাম তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইল? আপনি বলবেন যে 1994 সালে ছিল দাম 100 টাকা, 1996 সালে দাম হয়েছে 104 টাকা 50 পয়সা, তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? এই যে 4.5% বৃদ্ধি পাইছে। উত্তর কোথায় আছে?
অপশন এতে, যে চালের দাম 4.5% বৃদ্ধি পাইছে 1996 সালে। পরেরটাতে চলে যান, 25 নম্বর। পঁচিশে কি বলা হচ্ছে যে দ্য এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইজ 200 স্কোয়ার মিটার। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার। ইফ দ্য লেন্থ ইজ টোয়াইস দ্য ব্রেথ, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের দ্বিগুণ। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে ওই আয়তক্ষেত্রের পরিসীমাটা কত এটা বের করেন। দেখেন এখানে বলা হচ্ছে যে প্রস্থকে যদি আমরা এক্স ধরি, তাহলে দৈর্ঘ্যটাকে কত ধরতে হবে, বলতেছে যে দৈর্ঘ্য হবে প্রস্থের দ্বিগুণ। তার মানে দৈর্ঘ্যটাকে আমাকে ধরতে হবে প্রস্থের দ্বিগুণ অর্থাৎ 2x। আমাকে বলতেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 200 বর্গমিটার। তাহলে আমরা জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, এই যে দৈর্ঘ্য গুণন প্রস্থ সমান সমান কত, ক্ষেত্রফল 200। তার মানে 2x² ইজ ইকুয়াল টু, যদি 200 হয় তাহলে x² ইজ ইকুয়াল টু হয়ে যাবে 100। তাহলে x সমান সমান কত হয়ে যাবে, √100। তাহলে x সমান সমান হয়ে যাবে কত, 10। তাহলে আমরা বলতে পারি যে এই আয়তক্ষেত্রের প্রস্থ হচ্ছে 10 মিটার আর দৈর্ঘ্য হচ্ছে 10×20 মিটার। আমাকে জিজ্ঞাসা করছে যে পেরিমিটার কত, কিছুক্ষণ আগে এগুলা পড়ে আসছি যে আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে 10, 20 10 30, 30×60 মিটার হচ্ছে আমার পরিসীমা। পরেরটাতে চলে যান, 26 নম্বর। 26-এ কি বলা হচ্ছে যে ইন অ্যান অফিস দ্য রেশিও অফ ফিমেল টু মেল এমপ্লয়িজ ইজ 1:4, হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ আর মেল। বলতেছে যে একটা অফিসে পুরুষ মহিলা এবং পুরুষের সংখ্যার অনুপাত হচ্ছে 1:4, ফিমেল টু মেল কত, 1:4। হোয়াট পার্সেন্ট অফ দ্য এমপ্লয়িজ আর মেল, তাহলে ওই অফিসে পুরুষ কর্মীর সংখ্যা শতকরা কত। তাহলে টোটাল কতজন এরা, টোটাল কত, পুরুষ এবং মহিলা মিলে টোটাল কত, আপনি বলবেন যে 4 আর 5 জন। এই 5 জনের মধ্যে পুরুষ কত, 4 জন। তো বলতেছে যে এটাকে শতকরায় দেখান। তো শতকরায় দেখালে এটা কত পার্সেন্ট হয়ে যাবে, 80% হয়ে যাবে না। যে অফিসে পুরুষ কর্মীর সংখ্যা হচ্ছে 80%। পরেরটাতে চলে যান, 27 নম্বর। যে কিছুক্ষণ আগে কে জানে প্রশ্ন করলো যে এমডিএস কোথায় লাগাবো, ঐকিক নিয়মের অঙ্কতে এমডিএস লাগাবেন। এই যে ঐকিক নিয়মের অঙ্ক এটা, যে ইফ 4 ওয়ার্কার্স ক্যান ডু এ জব ইন 48 ডেজ, 4 জন শ্রমিক একটা কাজ 48 দিনে করতে পারে, হাউ লং উইল ইট টেক 3 ওয়ার্কার্স টু ফিনিশ দ্য সেম জব, তাহলে ওই একই কাজ 3 জন শ্রমিক কত দিনে করতে পারবে। তাহলে প্রথম অংশের শ্রমিকের সংখ্যা 4 জন, দিনের সংখ্যা 48 জন, 48 দিন। দ্বিতীয় অংশের শ্রমিকের সংখ্যা 3 জন, দিনের সংখ্যা কত জানি না। 3 এই 48-এর ভিতরে যাবে 16 বার, তাহলে দিন লাগবে কত, 4 × 16 = 64 দিন। সঠিক উত্তর নাই এখানে, নান অফ দিস হবে।
পরেরটাতে চলে যান, 28 নম্বর। 28 নম্বরে কি বলা হচ্ছে যে 10% অফ 3000 ইজ হাউ মাচ মোর দেন 5% অফ 3000। বলতেছে যে 3000-এর 10% 3000-এর 5%-এর চেয়ে কত বেশি, কত বড়, এটা বের করেন। তাহলে এই যে 3000, 3000-এর 10% বিয়োগ এই যে 3000, 3000-এর 5%, এই দুইটার পার্থক্য কত এটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখেন এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, 30 আর 10 গুণ করলে 300 হয়ে যাবে, বিয়োগ এই 2 শূন্য, এই 2 শূন্য কেটে দিলাম, 30 আর 5 গুণ করলে কত হয়ে যাবে, 150 হয়ে যাবে। তাহলে এটা কত বেশি হইল, এই যে 150 বেশি হয়েছে। তাহলে উত্তর হচ্ছে অপশন বি। তিরিশটা প্রশ্ন করছে, 30টা। প্রশ্ন করছে 30টা, আর 2টা বাকি আছে। পরেরটাতে চলে যান, 29 নম্বর। প্রশ্ন তো সহজ, এটা কোনো কঠিন প্রশ্ন নাই। দেখেন এখানে বলা হচ্ছে যে দ্য রেশিও অফ 1/4 টু 3/5, 1/4 টু 3/5 এটাকে রেশিও আকারে দেখাতে বলছে। আমরা কি করব, এই 5-এর সাথে এই 1-কে গুণ করে দিব, 5-এর সাথে 1-কে গুণ করলে 5, 4-এর সাথে এই 3-কে গুণ করে দিব, করলে কত হয়ে যাবে, 12। এই যে 5:12 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, 5:12। অর্থাৎ প্রোডাক্ট অফ এক্সট্রিম ইকুয়াল টু প্রোডাক্ট অফ মিন। লাস্ট ম্যাথ, 30 নম্বর। 30-এ কি বলা হচ্ছে যে ইফ অ্যান আর্টিকেল ইজ সোল্ড ফর টাকা 250, দ্য সেলার মেক্স 25% লস অন কস্ট, হোয়াট ইজ কস্ট। বলতেছে যে একজন বিক্রেতা 250 টাকা একটা জিনিস বিক্রি করলে 25% ক্ষতি হবে, তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত। তাহলে খেয়াল করেন, কস্ট প্রাইস যদি 100 টাকা হয়, ক্ষতি যদি আমার 25 টাকা হয়, তাহলে সেলিং প্রাইস কত, 75 টাকা। সো আমাদের বোর্ডে সেলিং প্রাইস যেটা 75 টাকা, প্রশ্নে বলতেছে যে সেলিং প্রাইস 250 টাকা। তো আমাদের কাছে জানতে চাইছে যে কস্ট প্রাইস কত, অর্থাৎ এই 100 সমান সমান কত। তাহলে এই যে 250 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 75, 25 এখানে 10 বার, 25 এখানে 3 বার, 3 এখানে কতবার যাবে, 33.33 বার। তার মানে 33.33-এর সাথে এই 10-কে গুণ করলে আমরা পেয়ে যাব কত, 333.33 অর সামথিং কিছু একটা। উত্তর হচ্ছে নান অফ দিস। তো এই হচ্ছে আমাদের আজকের পড়াশোনা। আমরা মোটামুটি 6টা ক্লাস শেষ করে ফেলছি অলরেডি, তাই না, অনেক পড়া পড়ে ফেলছি। আমাদের নেক্সট ক্লাস আবার হবে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়, 7:30টায়। তো দেখা হবে ইনশাল্লাহ বৃহস্পতিবার। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।